আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই বেউন ক্যান্ডিডেট পেজ থেকে আমাদের প্রতি সপ্তাহের শনিবারের একটি করে এপিসোডে। প্রত্যেক সপ্তাহের মতো আমরা এ সপ্তাহেও ফেরত এসেছি আমাদের একটি এপিসোড নিয়ে, এবং বরাবরের মতোই আমাদের সাথে রয়েছেন দুজন অসামান্য নিজ নিজ স্ব জায়গায় প্রতিভাধর দুজন ব্যক্তি যারা আমাদের আজকের বিষয় নিয়ে কথা বলবেন। এবং বরাবরের মতোই আমাদের সাথে রয়েছেন আমাদের সেশন মডারেটর, আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় শিক্ষক রুহুল মোস্তাতা ম্যাম, সিনিয়র লেকচারার, এস্ট্রাস ইউনিভার্সিটি, ফার্স্ট ইয়ার ডক্টরাল স্টুডেন্ট, পাবলিক হেলথ, ইন্ডিয়ান ইউনিভার্সিটি। কেমন আছেন ম্যাম? শুনতে পাচ্ছেন ম্যাম আমাকে? ভালো আছি অভি, থ্যাংক ইউ। তুমি কেমন আছো? জি ম্যাম, ভালো আছি। হ্যালো ম্যাম, আমাকে কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শুনতে পাচ্ছি আমরা আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে আচ্ছা, জি ম্যাম, শুরুতেই আমি একটুখানি আপনার কাছে একটা জিনিস একটু জিজ্ঞেস করে নিতে চাই সেশনের মূল আলোচনায় যাবার আগে। প্রতিবারই আসলে আমার একটা নিজস্ব জায়গা থাকে জেনে নেওয়ার, সেই জায়গা থেকে জিজ্ঞেস করা যে অবজেক্টিফিকেশন অফ ওয়েমেন, প্রভোকেশন টু রেপ কালচার, দুটো একেবারে দুই জায়গার জিনিস। একটা হচ্ছে ধর্ষণ সংস্কৃতি, আর একটা হচ্ছে বস্তুগত জায়গা থেকে নারীকে দেখানো। এই দুটোর মধ্যে আসলে মেলবন্ধন কেন খুঁজে পেলেন, বা আপনি আসলে কি চিন্তা করে এই মেলবন্ধন করার চেষ্টা করছেন, সেই জায়গাটা যদি একটুখানি পরিচ্ছন্ন করতেন, এবং তারপর আজকে আমাদের সাথে যারা রয়েছেন তাদের মতামত, কমেন্টস, শেয়ারের ভিত্তিতে এবং তাদের অবজারভেশনের ভিত্তিতে আমাদের দুজন অতিথি স্পিকারের সাথে আমরা যদি কথা শুরু করি তাহলে মনে হয় বেশি ভালো হয়। আগে আমি একটু আই ওয়ান্ট টু টেক দি প্রিভিলেজ অফ আস্কিং দি কোয়েশ্চেন টু ইউ। এই দুটো জায়গার মেলবন্ধটা আসলে কোথায়? অবশ্যই। প্রথমে আসলে ব্যাকগ্রাউন্ডটা একটু বলা দরকার যে আমরা প্রত্যেকদিনই দেখতে পাচ্ছি ধর্ষণ বাংলাদেশে এখন একদম নিত্য নৈমিত্তিক ঘটনা। আজকেও যদি আমরা খবরের কাগজ খুলে থাকি তাহলেও দেখতে পারবো একটি নয় একাধিক ধর্ষণের খবর আছে। ধর্ষণ প্রতিরোধে বর্তমানে বাংলাদেশে একটা সামাজিক আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, এটা একদম সত্য। সাথে এইটাও সত্য যে সামাজিক আন্দোলনটি কেবলমাত্র তখনই সফল হবে যখন এটা সমাজের সকল পর্যায়ে ছড়ায় যাবে, সমস্ত লেভেল থেকে পরিবর্তন হবে। সমাজে একদম প্রাথমিক লেভেল হচ্ছে আমরা, তুমি, আমি, আমরা সবাই, প্রত্যেকজন ব্যক্তি। আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো ভাবে রেপ কালচারের প্রভাব রাখছি আমাদের কাজের মাধ্যমে, কথার মাধ্যমে। সেটার পরিপ্রেক্ষিতে আমাদের এই উদ্যোগ, যেখানে আমরা রেপ কালচারের সাথে আমরা দৈনন্দিন জীবনে কিভাবে ভূমিকা রাখছি সেটা জানার একটা চেষ্টা করা। সেখান থেকে আজকে আমাদের পর্ব হচ্ছে অবজেক্টিফিকেশন অফ উইমেন। অবজেক্টিফিকেশন অফ উইমেন জিনিসটা বোঝাটা একটু কঠিন, একটা জটিল বিষয়। জিনিসটা এভাবে যদি চিন্তা করি, মহিলাদেরকে পুরোপুরি মানুষ হিসেবে চিন্তা না করে বস্তু হিসেবে চিন্তা করা হয়, অবজেক্ট হিসেবে চিন্তা করা হয়। একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে কিছুদিন আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট প্রচলিত হলো, বেশ সবার মধ্যে পপুলার হলো। সেই অ্যাডভার্টাইজমেন্টের একটা লাইন ছিল এরকম, চা এবং বউ একটু গরম হলেই ভালো। এই যে এইখানে বউকে চায়ের সাথে তুলনা করা হলো, মানুষ না বস্তু হিসেবে তৈরি করা হলো। কিংবা আরেকদিন আমার চোখে একটা গানের লাইন পড়লো, গানের লাইনটা হচ্ছে এরকম, তোমার দেহখানা যেন কোকাকোলার বটল, সামথিং লাইক দ্যাট। দেখো এখানে মেয়েটাকে একটা বস্তু হিসেবে চিন্তা করা হলো। যখন একজন মানুষকে বস্তু হিসেবে চিন্তা করা হয়, পরিপূর্ণ মানুষ হিসেবে চিন্তা করার পরিবর্তে তাকে আসলে তার জায়গা থেকে নামিয়ে ফেলা হয়। আমরা এইভাবে বুঝতে পারি যে সেটা তার মনস্তাত্ত্বিকতাতে, তারপর হচ্ছে যে তার ব্যক্তি স্বাধীনতাতে, চিন্তা ভাবনার বিষয়টাতে, সে ডিসিশন নিতে পারছে কি পারছে না, সে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই তার ক্ষেত্রে একটা প্রভাব রেখে যায়। এখন এটার সাথে রেপ কালচারের কি সম্পর্ক, বা আসলে সম্পর্ক আছে কিনা, সেটাই আজকে আমরা জানবো। এবং এইটা জানার জন্য আজকে আমাদের সাথে দুইজন অতিথি আছেন, তুমি বলে দিয়েছো, আমি তাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকে প্রথম অতিথি শারমিন আফরোজ শান্ত, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, জগন্নাথ ইউনিভার্সিটি। আমাদের আজকে অপর অতিথি কাজী মিতুল আহমেদ, ডেভেলপমেন্ট প্রফেশনাল অ্যান্ড জেন্ডার অ্যাক্টিভিস্ট, কো-ফাউন্ডার স্বয়ং। আমি উভয়কে স্বাগতম জানাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই স্বাগতম জানাচ্ছি আপনাদের দুজনকে। জি ভালো আছি, আপনারা কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি হিয়ার টুডে। ভালো আছি। ইটস আওয়ার প্লেজার। আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের উভয়কে যে আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের জন্য সময় বের করেছেন। থ্যাংক ইউ সো মাচ।
I think I জি want to আমরা thank you guys as well যে আপনারা এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন এরকম ইম্পর্টেন্ট ইস্যু ডিসকাস করার জন্য। I think thanks goes to you. thank you আমরা so আসলে very much. It's an honor to have you. রাইট আমরা এখনকার আলোচনাতে চলে যাই। আমরা আসলে যেটা বোঝার চেষ্টা করছি, প্রথমে যে অভি এবং আমার মধ্যে আলোচনা হচ্ছিল যে অবজেক্টিফিকেশন অফ উইমেন এবং রেপ কালচারের সাথে সম্পর্কটা কি। তবে সেখানে যাওয়ার আগে আপনাদের দুইজনের কাছ থেকে আরেকটু জানতে চাইবো যে অবজেক্টিফিকেশন অফ উইমেন আসলে বিষয়টা কি, এটা কিভাবে আমাদের প্রত্যেকদিনের জীবনের সাথে জড়িত, কিভাবে ঘরের মধ্যে এবং ঘরের বাহিরে জড়িত, কিভাবে আমাদেরকে প্রভাবান্বিত করছে। আমি শুরু করতে চাই শান্তুর কাছ থেকে। শান্তু, ওভার টু ইউ। শান্তু ম্যাম, আপনি শুরু করার আগে আমি একটুখানি একটা রিকোয়েস্ট করতে চাই। আমাদের সাথে আজকে লাইভে যারা জয়েন করেছেন তাদের প্রত্যেককে আমরা চাইবো কমেন্ট সেকশনে প্রত্যেকে আপনাদের অবজারভেশন, আপনাদের থিওরিজ, আপনাদের পড়াশোনা, আপনাদের প্রত্যেকের অবজেক্টিফিকেশন নিয়ে ধারণা, মতবাদ, অভিজ্ঞতা, প্রশ্ন। আমাদের সবচেয়ে বেশি যেটা হয় যে আমরা প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করার চেষ্টা করি আমাদের প্রত্যেকটা সেশনে। আমাদের দুজনের কাছে তাদের আলোচনার ভিত্তিতে যে কোনো ধরনের প্রশ্ন শুট আস, আমরা প্রত্যেকটাই অ্যাটেন্ড করার চেষ্টা করব। উই প্রমিস টু কমপ্লিট ইট একদম টিল দি লাস্ট কোয়েশ্চেন। এবং এই কারণে আসলে আপনাকে আটকালাম, আমি অত্যন্ত দুঃখিত। আমরা শুরু করবো আমাদের আলোচনা এবং প্রত্যেকে আপনারা প্লিজ শেয়ার করবেন এবং সাথে থাকবেন। জি, শুরু করা যাক আজকের সেশনের মূল আলোচনা। আচ্ছা, অবজেক্টিফিকেশন অফ উমেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা যখন ফেমিনিজম নিয়ে কথা বলি তখন এটা নিয়ে শুরুতেই কথা বলতে হয়। কিছুটা হচ্ছে রুহুন আপনি তো শুরু করেছেন যে যখন কিনা আমরা একটা মহিলাকে, একটা মেয়েকে যখন একটা অবজেক্টের সাথে তুলনা করি বা একই সমান্তরালে নিয়ে আসি, তখন বেসিক্যালি আমরা অবজেক্টিফাই করছি। একটা দুটা সেন্টেন্সে হয়তো এই জিনিসটা এতটা এফেক্ট ফেলে না। আমি খুব টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ছাড়া নর্মাল ল্যাঙ্গুয়েজে আসলে বলার চেষ্টা করছি। এক দুইটা এক্সাম্পলে হয়তো খুব একটা চেঞ্জ আসে না সোসাইটিতে, কিন্তু এই জিনিসটা আসলে এতটা এবং এত জায়গায় আসলে করা হয় যে একটা টাইমে গিয়ে আমাদের যে মেন্টাল ফরমেশন, আমরা যেভাবে করে আসলে একটা ছেলেকে দেখি আমাদের সোসাইটিতে, একটা মেয়েকে দেখি যেভাবে, সেই জিনিসটা আসলে ফিক্সড হয়ে যায়। যে একটা ছেলেকে আমি সবসময় যে সাবজেক্ট অবজেক্টের যে ডাইকটমি, আমরা আসলে অপোজিটে চিন্তা করে অভ্যস্ত, দিন রাত, ভালো খারাপ এভাবে করে। সো সাবজেক্ট অবজেক্টের যে এই ডাইকটমিটা আছে, সেখানে আমরা আসলে মেয়েকে সবসময় অবজেক্ট হিসেবে দেখি। অবজেক্ট হিসেবে দেখার সমস্যাটা হচ্ছে আমি সবসময় তাকে যে তার মানুষ হিসেবে যে ডিগনিটি দেওয়া উচিত বা দেওয়ার কথা, একটা ছেলে যেই ডিগনিটিটা পায় জাস্ট মানুষ হওয়ার কারণে, আমি আসলে তাকে সেই ডিগনিটিটা দিই না, আমি তাকে একটু কমিয়ে ফেলি। যেমন বাবু, টুনটুনি, তুমি আমার বাচ্চা, এইগুলা খুবই আদরের ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমি কিন্তু সাথে সাথে আমি যখন বাবু বলছি আমি কিন্তু ওকে ওর ম্যাচুরিটিটা আমি টান দিয়ে নামিয়ে ফেলছি। সো আমি যখন বেসিক্যালি ডিহিউম্যানাইজ করছি, আমি আসলে ওর যে ম্যাচুরিটি আছে, ওর যে ওপিনিয়ন দেওয়ার ক্ষমতা আছে, ওর যে লিড করার ক্ষমতা আছে, সেইগুলার থেকে আমি কিন্তু ওকে সরিয়ে দিচ্ছি। এটার সাথে খুব ইজিলি কানেক্টেড এবং খুব কাছাকাছি বিষয় যেটা, সেটা হচ্ছে স্টেরিওটাইপ গুলা। যে আমি যখন ওকে এরকম ডিহিউম্যানাইজ করছি বা একটু ইনফেরিয়র করে ফেলছি বা অবজেক্টিফাই করছি কিছু কিছু জায়গায়, যে আমি ওকে ওর অবজেক্টিফাই করার সময় যে আপনি যে এক্সাম্পলটা দিলেন কোকাকোলার বোতলের সাথে আমি তুলনা করলাম, তখন বেসিক্যালি ফোকাস গুলো চলে যায় যে এর কাছ থেকে আমি আসলে কি চাই। ওর বডিটা ইম্পর্টেন্ট, যে ওকে হচ্ছে এরকম সুন্দর হতে হবে, তার মানে ওর ফাংশনটা সোসাইটিতে এরকম। সো এই যে সোশ্যাল ইম্পোজিশনস গুলো আছে যেটা কিনা এই অবজেক্টিফিকেশনের থ্রু দিয়ে আসলে আসছে, সেই সবগুলো আসলে এত ছড়িয়ে ছিটিয়ে আছে যে আমরা একসাথে করে দেখি না দেখি আমার কাছে মনে হয় না অবজেক্টিফিকেশন আছে। বা আমি অ্যাক্টিভলি, আপনি যতই আসলে ভালো হওয়ার চেষ্টা করেন বা ভালো নিজেকে মনে করেন, আপনি যে প্রতিনিয়ত আসলে এটার সাথে অ্যাসোসিয়েটেড, আপনি অ্যাকসেপ্ট করছেন, আপনি এটা নিয়ে কথা বলছেন না, সেই দোষে আসলে আমরা সবাই আটকে যাই। এটার আবার একটা সেকেন্ড লাইনের একটা কথা আছে যে এটা একটা ইমপ্লিমেন্টেশনের একটা জায়গা আছে, যে আমরা অবজেক্টিফাই করতে করতে, ছোট হিসেবে দেখতে দেখতে, ইম্পর্টেন্স না দিতে দিতে আমরা আসলে এমন বড় বড় জায়গা আছে যেমন ওনারশিপ লজ, আমাদের যে হ্যারাসমেন্ট হয়, এগুলাকে আমরা হেয় করে দেখি, ইম্পর্টেন্স দিই না। সো সবটাই আসলে একটা একটার সাথে কানেক্টেড। আই থিঙ্ক আমি এখন এতটুকুই করছি, আমরা আরো তো ডিসকাস করছি। আই থিঙ্ক মিতুল আপু কিছু অ্যাড করতে পারবেন। ধন্যবাদ শান্তু। এবার চলে যাব হচ্ছে মিতুলের কাছে। কাজী
মিতুল মাহমুদ, তার কাছ থেকে জানতে চাইবো এর বাহিরে আপনি কি কি যোগ করতে চাচ্ছেন, আপনি কিভাবে অবজেক্টিফিকেশন অফ উইমেন দেখেন? মিতুলা। সো শান্তু আপু তো অনেক কিছু কভার করে ফেললো। আমার যেটা বলার হচ্ছে, অবজেক্টিফাই যখন আমরা করি তখন আমরা একটা মানুষকে ওয়ান ডিমেনশনাল করে ফেলি। যে একটা ব্যক্তি সত্তার যে অনেক দিক থাকে, একটা হিউম্যান বিইং তার যে চিন্তা ভাবনার ক্ষমতা, তার যে ক্রিয়েটিভিটি, তার যে কিছু ভ্যালু এডিশন করার থাকে অ্যাজ আ সোশ্যাল বিইং, সেইটা থেকে সরে গিয়ে আমরা তাকে ওয়ান ডিমেনশনালি একটা বস্তু বা একটা প্রাণহীন কোন একটা জিনিসের সাথে তুলনা করি, সেটা একটা। এবং আর একটা যেটা অ্যাড করতে আমি চাইবো, যে যখনই একটা বস্তুর কথা চলে আসে তখনই চলে আসে ওনারশিপের কথা। যে উই ওন অবজেক্টস, উই ওন প্রপার্টিজ, উই ওন থিংস, বাট উই ডোন্ট ওন হিউম্যান বিইংস, নট এনিমোর। দেয়ার ওয়াজ আ টাইম ওয়েন উই কুড, বাট উই ডোন্ট এনিমোর। তো আমরা লিগালি, সিভিল রাইটস বলে অনেক ক্ষেত্রে ওনারশিপ অফ হিউম্যান বিইংস থেকে, মানে রেগুলেশন থেকে সরে এসেছি ঠিকই, কিন্তু ফিলোসফিক্যালি, সাইকোলজিক্যালি বা ইভেন ইমোশনালি, সামটাইমস ইভেন সেক্সুয়ালি আমরা সেই ওনারশিপের জায়গাটা থেকে সরে আসতে পারি নাই। এবং অবজেক্টিফিকেশনের ডেফিনেশনটা আমি আর ঘাটাবো না, শান্ত আপু হ্যাজ এক্সপ্লেইনড ইট রিয়েলি ওয়েল। আই ওয়ান্ট টু জাস্ট অ্যাড দি ডিমেনশনস অফ অবজেক্টিফিকেশন, যে আরেকটা হোয়াট লিডস টু, যখন একটা প্রাণহীন বস্তুর সাথে তুলনা করি, এটার সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে সেক্সুয়াল অবজেক্টিফিকেশন। যে নট জাস্ট আ প্রাণহীন বস্তু, এই মানুষটাকে আমি এখন একটা জাস্ট যৌন সামগ্রীতে পরিণত করছি। যে ওই যে ওয়ান ডিমেনশনাল যে বলছি, ওই ওয়ান ডিমেনশনটা হচ্ছে যে শি ইজ আ সেক্স গ্র্যাটিফিকেশনের একটা পথা। ওর আর কোনো কাজ নাই, ওর আর কোনো, যেটা বলছিল যে আর যে কোনো ভ্যালু এডিশন কিছু নাই। আই জাস্ট ট্রিট উইমেন অ্যাজ অ্যান অবজেক্ট অফ সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন। সেটা আমি দেখে হোক, ওন করে হোক, কন্ট্রোল করে হোক, অ্যাবিউজ করে হোক, অ্যান্ড শান্তপুর কথা দিয়ে বলবো ইনস্টিটিউশনালি, সোশ্যালি ইম্পোজ করেই হোক না কেন, ওই একটা যে ব্যক্তিসত্তা, তার হচ্ছে একটাই ফাংশনালিটি, যে একটা সবাইকে সে যৌন অভিপ্রায়ের জন্য তাকে ব্যবহার করা হবে, বা তার পারপাসটাই হচ্ছে যে আমি যৌন উদ্দীপ্ত করব সবাইকে। তো সেই পার্সপেক্টিভে আমরা একটা মেয়েকে বা মহিলার যে একটা মেয়ে সত্তাটাকে আমরা সেখানে আটকে যখন ফেলি, তো স্টেরিওটাইপসের কথা অলরেডি শান্ত আপু বলে ফেলেছে, আমি সেখানে আর যাবো না। But my idea of objectification is one-dimensional sexual objectification and ownership. আমরা মনে করি যে আমরা এখন তাকে কিনে ফেললাম এবং আমি যা বলবো করতে পারবো, এন্টাইটেলমেন্ট, and that comes with its own set of abuse বলি, আমরা যে অ্যাবিউসিভ ম্যারেজের কথা বলি, শুরুতে আমরা গরম চায়ের কথা বলছিলাম যে বউ গরম হতে হবে, all of that comes back to the fact যে আমার বউ বা আমার যে সামনে যে মেয়েটা আছে তার তো কাজ একটাই, তো আমি তাকে যেভাবেই হোক আমি ওই কাজটা হাসিল করে নিব। মানে সেটা, সেই পার্সপেক্টিভে আমরা যখন চলি, অবজেক্টিফিকেশনটা তখন সর্ট অফ টেন্টাকলস ছড়িয়ে, অক্টোপাসের টেন্টাকলস এর মতো, ইট সর্ট অফ গোজ ইনটু অল দিস আদার অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টস দ্যাট আমরা সবসময় হয়তোবা মানে ফিজিক্যালি এবং কনসিয়াসলি ভাবি না। রাইট। মিতুলা আপুর কাছে প্রশ্ন, মিতুলা আপুর পয়েন্ট থেকে কিছু জিনিস, কথা, শব্দ উঠে আসলো, সেগুলো হচ্ছে যে ইনস্টিটিউশন, এবং ইনস্টিটিউশনের মধ্যে অনেক ধরনের ইনস্টিটিউশন আছে। আরো একটা পয়েন্ট আসলো, সেটা হচ্ছে ম্যারেজ। আমি এই দুইটাকে একসাথে করে মিতুলাপুর কাছ থেকে জানতে চাই, তাহলে পরিবার তো আমরা দেখতে পাই সমাজে একটি ইনস্টিটিউশন, পরিবারের মধ্যেও কি অবজেক্টিফিকেশন অফ উইমেন হতে পারে? পরিবারের ভিতরে কিভাবে হয় এবং প্রত্যেকটা আলাদা আলাদা সম্পর্কে কিভাবে হয়, আদতেও হয় কিনা, এবং যদি হয় তাহলে কিভাবে হয়, মিতুলাপুর কাছে জানতে চাই। That is actually where objectification starts. মানে আমরা ফ্যামিলি, বিং দ্য ফ্যামিলি অ্যান্ড ম্যারেজ বিং দ্য কোর অফ আওয়ার সোশ্যাল ইনস্টিটিউশন, আমাদের যে কোনো ধরনের সামগ্রীতে পরিণত করার যে বিষয়টা, এটা কিন্তু একেবারে একটা 3-4 বছরের যখন একটা মেয়ে শিশু হয় তখনই তার মধ্যে সেটা ঢুকিয়ে দেওয়া হয়, তাকে সেটা বোঝানো হয়। ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সাম্পল শুরুতে যেটা আসবে ম্যারেজের সাথে, যদি আমি কানেক্ট করে বলি, অ্যাকচুয়ালি ম্যারেজের আগে আমি ফ্যামিলিতে থাকি। ফার্স্ট অফ অল হচ্ছে ড্রেস কোড বা ড্রেসিং সেন্স, যে একটা বয়সে পরিণত হওয়ার পরে আমাদেরকে ওড়না পড়তে শেখানো হয়, বা ফ্যামিলি মেম্বার্স যখন কেউ আমাদের বাসায় বেড়াতে আসে আমাদেরকে বলা হয় কাপড়টা পাল্টাও, তোমার আঙ্কেল আসবে, মামা আসবে। তখন মনে হয় যে আমার বডিটাকে, আমার শরীরটাকে ঢাকাটাই হচ্ছে আমার মেইন প্রায়োরিটি ইন মাই লাইফ। অ্যাজ আ 7-year-old গার্ল, অ্যাজ আ 10-year-old গার্ল, আমার তখন প্রায়োরিটাইজেশন হচ্ছে আমি মামাকে দেখে দৌড় দিয়ে ঝাঁপিয়ে পড়বো না তার কাছে, আমি আগে দৌড় দিয়ে রুমে যাব কাপড় পাল্টাতে বা ওড়না নিতে। তো আমার
মেন্টালিটিটাই তখন চারিদিকে ঘুরতে থাকে যে আমার বডিটাকে আমি কিভাবে প্রোটেক্ট করছি, ঢেকে রাখছি। হাউ এম আই সিইং মাই ওন বডি, আমার নিজের বডিটাকে আমার পার্সপেক্টিভটা কেমন হচ্ছে। তো ফার্স্ট অফ অল এই ড্রেস কোডের বিষয়টাতে শুরুতেই চলে আসে ফ্যামিলি সেন্ট্রিকে। এরপরে আমাদের ফ্যামিলির মধ্যে আরেকটা যেটা হয়, ছেলে শিশু যখন জন্ম হয় মা বাবা চিন্তা করে ও কি পড়বে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কোথায় ইউনিভার্সিটিতে যাবে, বিদেশে যাবে, টাকা জমাবো। অন দি আদার হ্যান্ড যখন একটা মেয়ে শিশু জন্মায় সাথে সাথে মা বাবার টেনশন ওর বিয়ের জন্য টাকা জমাতে হবে, ইউনো, বা ইভেন্চুয়ালি ওকে আমার তো বিয়ে দিতে হবে। এক্স্যাক্টলি পড়ালেখাটাও almost every একটা হচ্ছে বিয়ে, আর একটা যেটা আমরা সবসময় বলতে চাই না হচ্ছে যৌতুকের বিষয়টা। সেখানেও কিন্তু আমরা একটা মেয়েকে প্রতিমাস দাড়ি পাল্লায় রেখে হিসেব করছি যে এই মেয়ে তোমার দাম কত, তোমাকে কত দামে দিলে আমি ভালো একটা বর পাবো। তো সেখানে কিন্তু আমরা মেয়েটাকে ব্যক্তি সত্তা না, একটা বস্তুর মতোই ট্রিট করছি যে তোমার প্রতিদানে আমি 10 লাখ টাকা পাবো, তোমার প্রতিদানে আমি এটা পাবো। তো এই যে একটা হোল আইডিয়া বা দিব, তোমার দাম হচ্ছে এত, তোমাকে কারো কাছে দিতে হলে আমাকে আবার দেওয়ার যে বিষয়টা, আমরা দেই কিভাবে? আমি যদি একটা মানুষকে ওন করতে না পারি, আমাদের কিছু সনাতনী ধর্মে ছিল, আমাদের ধর্মেও, ইসলাম ধর্মেও কিছু কিছু ক্ষেত্রে রয়ে যায়, এখন আমরা অনেকেই ধর্মের বিশ্লেষণে যাব না, কিন্তু কন্যা দানের প্রথা বা বাবারা খুবই ইনফর্মালি বলে দেয় বাবা তোমার হাতে তুলে দিলাম। একটা মানুষটা তো আমি কোলে তুলে দিতে পারি না, তাই আমি একটা ব্যাগ দিতে পারি, শান্ত আপু এই নেন এই ব্যাগটা আপনাকে দিলাম, এই ফোনটা আপনাকে দিলাম, এই নেন এই মেয়েটাও আপনাকে দিলাম। আমরা কিন্তু কথায় কথায় এভাবে বলে ফেলি যে এই যে আমার মেয়ে আপনাকে দিলাম, দিয়ে তো দেই না, বা দিয়ে দেই কখন, যে কিনা আমার একটা ওন্ড জিনিস, তাকে আমি আমার ওনারশিপ, আমি তো ল পড়েছি, লিগাল টার্মসে বলতে হবে, আমি আমার পজেশন ট্রান্সফার করছি, আমার লিগাল ওনারশিপ আমি ট্রান্সফার করে আরেকজনকে দিয়ে দিচ্ছি। তো অর্থাৎ আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মেয়েদেরকে বস্তু হিসেবে দেখাচ্ছি, এবং সেটা আমাদের কথার মাধ্যমেও, আমাদের ব্যবহারের মাধ্যমেও। আমাদের এত থিওরিও কপচাতে হয় না, তো ফেমিনিস্ট থিওরি, ইউ নো, অল দিস আদার ফর্মালিটিজ এর মধ্যে সবকিছু আমাদের মানে যেই ফর্মালিটিস গুলো আমরা সোশ্যাল ফর্মালিটিস, সেগুলোর মধ্যে আমরা বস্তু হিসেবেই আসলে কনসিডার করি। আমার মেয়ে এখন তোমার, নো আই এম নোবডিজ, I am not yours, not his. I am Karorina. I am my own person. আমার নিজে। অবশ্যই। May I have a question? হ্যাঁ, মানে এই পার্টিকুলার পয়েন্টটা এতবার দেখেছি, আই মিন যখনই আমরা কোনো বিয়ে দেখি, একটা সিন একেবারে কোট আনকোট আই ক্যান ডিসক্রাইব ইন 2 লাইনস, যে মিথিলা আপু যেটা বললো যে বাবা, এক্স্যাক্টলি, হ্যাঁ, দ্যাট হ্যান্ড সিন, রাইট, হাতে জামাইয়ের হাতে মেয়ের হাতটা তুলে দিয়ে বললাম যে আজ থেকে আমার মেয়ে তোমার, ইউনো, ট্রান্সফার করে দাও পুরোপুরি আমার পজেশন, আমার লিগ্যাল ওনারশিপ, তোমাকে ওনারশিপ দিয়ে দিলাম। আই মিন একটা ওনারশিপ থেকে আরেকটা ওনারশিপে চলে গেল। এক্স্যাক্টলি, মানে দিস ইজ হোয়াট দি অবজেক্টিফিকেশন দ্যাট মিন্স স্টার্টস, নাকি এটা একটা অবজেক্টিফিকেশনের বড় এক্সাম্পল? আর মানে প্রশ্নটা হচ্ছে এই জায়গাটাতে স্টার্ট কিন্তু আরো অনেক পেছনে। স্টার্ট হচ্ছে যে ওই যে বললাম মেয়ে হওয়ার পরে আমি বিয়ের জন্য টাকা জমাই, বা আমি আমার 5 বছরের মেয়েকে ওন্না পড়তে বলি, আমি আমার 7 বছরের মেয়েকে, বা আমি ইনস্টিটিউশনাল, আমাকে যেহেতু জাস্ট ম্যারেজ এন্ড ফ্যামিলি কথা বলেছে আমি সেখানেই থাকতে চাই, আমি শান্ত আপুকে আদার ইনস্টিটিউশনস নিয়ে ডিসকাস করতে বলবো। এবং while you discuss your point, শান্ত আপু, I want you to also talk about যে যখন আমি এই যে দিয়ে দেই, how am I creating এই যে ম্যারেজের যে একটা কনসেপ্ট, আমার ছেলেটা, আমার হাজবেন্ড যদি আমাকে এখন আমার বাবার কাছ থেকে শুনলো যে মেয়ে এখন আমার, এই মেয়েটা, এই হিউম্যান বিইংটা এখন আমার, নাও থিঙ্ক হোয়াট ডু উই ডু টু আওয়ার ফোনস, উই ওন আ ফোন, রাগ হলে ছুঁড়ে মারি, ইউ নো, বন্ধ হয়ে যায়, পানি পড়ে বালতিতে ফেলি, আই হ্যাভ ক্যাটস যারা কিনা ছুঁড়ে ফেলে দেয়। হাউ এম আই ট্রিটিং সামথিং দ্যাট ইজ মাইন? খুব পছন্দের কোনো জিনিস হলেও কিন্তু আমরা সেটাকে যেন তেন ভাবে ট্রিট করি বা রাগ ঝাড়ি। নাও থিঙ্ক আউট হাউ দ্যাট প্লেজ আউট ইন আ ম্যারেজ। যে বাবা যখন আমার হাজবেন্ডকে বলে, যে আমার বাবা যখন আমার হাজবেন্ডকে বলে এই মেয়ে তোমার, ডু অ্যাজ ইউ উইশ, নাও হোয়াট ডু ইউ থিংক দ্যাট হাজবেন্ড ইজ ডুইং? হাউ ইজ দ্যাট হাজবেন্ড? চমৎকার প্রশ্ন। আমি এইটার সাথে আরেকটা পয়েন্ট যোগ করতে চাই, তাহলে কি কোন পর্যায় থেকে মেয়েরাও কি আমরা নিজেদেরকে অবজেক্টিফাই করা শুরু করি, এবং সেই জিনিসটা পরিবারে কিভাবে রোল প্লে করে? শান্তর কাছে জানতে চাচ্ছি, দুইটা, মিতুরের প্রশ্ন এবং আমার প্রশ্ন। থ্যাংক ইউ, খুবই খুবই মজার ডিসকাশন হচ্ছে। প্রথমে এটা বলিনি, এগুলো হচ্ছে আমার মনের কথা।
তো ছোটবেলা থেকে আসলে এই যে যে শিক্ষাগুলো আমরা হচ্ছে পেয়ে থাকি, আমি বারবার আমার ক্লাসে আসলে ডিসকাস করতে গেলে এক্সাম্পলটা বারবার করে দিই যে আমাদের ছোটবেলায় যে মিনা রাজুর যে কার্টুনগুলো ছিল, সেই কার্টুনে হচ্ছে এই যে মিনার কাজ এবং রাজুর কাজ কিরকম আলাদা, মিনাকে কিভাবে ট্রিট করবে, রাজুকে কিভাবে ট্রিট করবে, এটা কিন্তু আমাদের ছোটবেলায় হ্যাঁ কার্টুন দিয়ে আমাদেরকে শেখানোর চেষ্টা করেছে। আমরা কিন্তু ওটাকে এনজয় করেছি, কিন্তু ওগুলা লেসন কিন্তু গায়ের উপরে আমরা কিন্তু নিতে পারিনি। এখন পর্যন্ত আমাদের কিন্তু ওই কাজগুলো আলাদা করে ধরা হয়। সো ছোটবেলা থেকে আমি যেভাবে করে ট্রিটেড হই, আমার ভাইয়ের থেকে আমি যেভাবে আলাদা করে ট্রিটেড হই, আমাকে যে এক্সট্রা যে এনার্জি দিতে হয় যে আমি এই পার্টিকুলার জিনিসটা জিজ্ঞেস করব, এটার পারমিশন জিজ্ঞেস করার আগে আমাকে কতগুলা নিতে হবে। পারমিশনের কথায় আসছি, এটা আমার একজন স্যার বলেছেন, যে মোমেন্টে বলেছিলেন আমার একদম ব্রেইন এরকম করে বার্স্ট করেছিল যে কি বললো, আমি এটা কি শুনলাম। এরকম আমরা হচ্ছে যখনই ধরেন আমাদের নিজেদের বাসায় থাকি বা আমরা জামাইয়ের বাসায় থাকি, যেটাই হোক না কেন, সেখানে অনেকে এই খুব প্রাইড নিয়ে মেয়েরা এই সেন্টেন্সটা বারবার করে বলে যে আমার বাবা তো আমাকে অনেক স্বাধীনতা দেয়, আমার জামাই তো আমাকে অনেক স্বাধীনতা দেয়। কথা হচ্ছে এইটা যে তোমার স্বাধীনতা দেওয়ার এরা কারা? তোমার স্বাধীনতা কেন ওদেরকে দিতে হবে? তোমার স্বাধীনতা কেন তোমার না? সো এই ছোটবেলা থেকে আমাদের যে আইডিয়াটা আমাদের মাথার মধ্যে ব্রেন ওয়াশ করে দেওয়া হয় যে আমাদের কোনো কিছুই আসলে আমাদের না, না এই বডি, না আমি কি কাজ করব সেটার ডিসিশন, আমি কি করব আমার লাইফ নিয়ে কি করব সেটার ডিসিশন, আমি কোথায় যাব, কার সাথে ঘুরবো, কোনোটাই কিন্তু বেসিক্যালি আমার ডিসিশনে হচ্ছে না, সেটা কেউ না কেউ আমাকে ডিসাইড করে দিচ্ছে ছোটবেলায়। সো খুব ন্যাচারালি আমি যখন প্রপার্টি হিসেবে ওনারশিপে আমি যখন আমার জামাইয়ের বাসায় চলে যাই, তো আমার জামাই কিন্তু ওই ডিসিশন গুলোও কিন্তু সে ছোটবেলা থেকে দেখে এসেছে তার বোনের জন্য করা হয়েছে। তারও মনে হয় যে এখন তো একে কন্ট্রোল করার দায়িত্ব আমার, সো আমি এখন ওকে কন্ট্রোল করব, এবং ও যাতে কখনো আমার যে পথ আছে সেই পথের বাইরে না যায়, কখনো আমি যা চাই সেটার থেকে না যায়। সো এই ডিসকাশন গুলো খুবই ক্রিটিক্যাল, যে আমরা ছোটবেলা থেকে আসলে কি শিখছি, কি শিখানো হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু দ্য রেস্ট অফ আওয়ার লাইফ আমাদেরকে ক্যারি আউট করা লাগে। আমরা আসলে যতটাই বের হওয়ার চেষ্টা করি না কেন, সেই বের হওয়ার স্ট্রাগলটা আসলে এত বেশি, এবং প্রত্যেকটা মেয়েকে এই স্ট্রাগল দিয়ে গো থ্রু করতে হয়, এত এনার্জি, এত টাইম, জাস্ট এই বেসিক সিম্পল জিনিসপত্র দিতে হয় যে আমি এটা করব কি করব না, আমি কি এটা মানে করার ক্ষমতা রাখি নাকি রাখি না। ছোটবেলা থেকে এটা শেখানো হয়নি, কনফিডেন্সটা আমাদেরকে আসলে দেওয়া হয়নি। আমি চাকরিতে অ্যাপ্লাই করব কি করব না, আমি আজকে এখানে যাব কি যাব না, আমি আজকে আমার বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে যাব কি যাব না, এই প্রত্যেকটা ক্ষেত্রে ডিসিশন নেবার বিষয়টা একটা পুরো ডিসিশন মেকিং একটা প্রসেস, যে ইউ হ্যাভ টু গো থ্রু দিস হোল মেন্টাল প্রসেস, যে এইটাকে আমি করব, এইটা একটা ডিসিশন নেওয়া, এবং কেউ যদি আমাকে কোয়েশ্চেন করে, যেটা কিনা অনেকেই করে, আমাকে ওখানে দাঁড়িয়ে আমাকে ডিফেন্ড করতে হবে, আমাকে যে এটা আমি নিয়েছি, এটা আমি করতে হবে। এবং তারপরে আমাদের হিসাব করতে হয় যে আমি 10টা ডিসিশন নিব, এর মধ্যে আমি মনে মনে মেনে নিই যে 5টা আমার হবে, 5টা আমি হয়তো পাবোই না লাইফে কখনো। সো এই জিনিসগুলা কোনো ছেলেকে কিন্তু ওভাবে করে ওই চিন্তাধারা দিয়ে গোছু করতে হয় না, যে আমি আসলে কয়টা না শুনবো আর কয়টা হ্যাঁ শোনার জন্য প্রস্তুত, এবং একটা দুটা হ্যাঁ পেলে মেয়েরা খুব খুশি হয়ে যায়। সো এই যে ডিহিউম্যানাইজ করা, যে সবসময় নিজেকে ইনফেরিয়র হিসেবে দেখা, সবসময় নিজের ওনারশিপ, স্বাধীনতা অন্যের হাতের মধ্যে দিয়ে রাখা, এটা কিন্তু একটা বিশাল মেন্টাল একটা কি বলবো সাবজুগেশন, যে আমি সবসময় মেন্টালি আটকে আছি, নিজের কাছেই আটকে আছি, এবং এটা আমাদের খুবই খুবই বড় একটা প্রবলেম। থ্যাংক ইউ এখানে শান্তপু একটা জাস্ট বলবো, আই থিংক দ্য ওয়ার্ড দ্যাট আপনার ডিসকাশন থেকে আমার বারবার মনে হচ্ছিল ইজ এজেন্সি, যে উই ডোন্ট হ্যাভ মাই ওন, মানে আমার এজেন্সিটা যে আমি এক্সারসাইজ করব, আই থিংক দ্যাটস আ ওয়ার্ড দ্যাট ইফ ইউ আর ওয়ার্কিং ইন দ্য জেন্ডার স্পেস আমরা অনেক শুনি, বাট আই থিংক উই নিড টু মানে নর্মালাইজ দিস ওয়ার্ড, যে এটা আমার আই নিড মাই এজেন্সি এন্ড ইউ আর নোবডি টু গিভ মি মাই এজেন্সি। আমার এজেন্সি আমার ইনহেরেন্ট, এটা আমার সত্তার সাথে ইনহেরেন্টলি জড়িত। রাইট, দিস ইজ দ্য ওয়ার্ড করতে চাই। এই যে এজেন্সির কথাটা আসলো, এবং মিতুল আপু যে বললেন যে have to normalize the word agency, আমরা কিভাবে জিনিসটাকে, পুরো বিষয়টাকে, আইডিয়াটাকে নরমালাইজ করতে পারি, ঘরের ভিতরে এবং ঘরের বাইরে কিভাবে করতে পারি, মিতুল আপু আপনার কাছে জানতে চাই। The biggest issue is
normalize, destigmatize, untaboo, whatever the words are, release sex and sexuality, the ideas of sex, sex education, ওইটাকে যদি আমরা কনভারসেশনের একটা নর্মাল পার্ট হিসেবে ইনকর্পোরেট করতে পারি একটা ফ্যামিলি লেভেল, একটা পার্সোনাল লেভেল, আই থিঙ্ক দ্যাট কুড বি ওয়ার ইট স্টার্টস। জি, মানে ইনস্টিটিউশনাল সলিউশনসে হয়তো বা উই ক্যান ডিসকাস লেটার, বাট কনসেপচুয়ালি যে টু মানে আমরা যে সেক্স এডুকেশন নিয়ে কথা বলি না, বডি নিয়ে যে কথা বলি না, বডি শেম যে একটা বডি মনিটরিং, বডি শেমিং এর যেটা টেন্ডেন্সি, এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই কিছুটা প্রযোজ্য। বাট আই থিঙ্ক অবভিয়াসলি উই অল আর অ্যাওয়্যার যেটা কতখানি ইম্প্যাক্ট করে মেয়েদের উপরে, not talking about your body and not talking about your changes. For example, a big thing that I can think of is ঘরের কাপড় শুকাতে দেওয়ার দড়িতে ব্রা শুকাতে দেওয়া। Stop hiding it under towels, stop hiding it under layers of shari. মানে এই একটা এক্স্যাক্টলি, ইটস আই ওয়্যার ইট, সাম পিপল ওয়্যার ইট, সাম পিপল ডোন্ট, কারো লাগে না, কেউ পরে না। বাট নর্মালাইজিং জাস্ট সিম্পল থিংস লাইক ব্রা শুকাতে দাও, আমরা একটা ওইটা লুকাতে গেলেও কত কিছু করি, যে বা মেয়েদের আন্ডারওয়্যারস জেনারেলি শুকাতে গেলে হয় কাপড়ের নিচে, পাজামার নিচে, জামার নিচে, কত কায়দা কানুন করে, বা অনেকে তো নর্মাল যেখানে বারান্দায় কাপড় শুকোতে দেয় সেখানেও দেয় না, অন্য কোথাও দেয়, ছাদে দেওয়া যায় না, ওইটা আবার রুমে দেয়, বারান্দায়। সো অল দিস, এই যে একটা লজ্জা সংকীর্ণতা যে আমরা তৈরি করে রাখি, একটা দ্বিধা, কিসের একটা সংকোচ, এগুলোর মধ্যে থেকে যদি আমরা ফার্স্ট অফ অল এই যে ফ্যামিলি প্র্যাকটিসটা, যে আমার মেয়েটা, আমার বাসায় একটা মেয়ে আছে, আমার বাসায় নারী আছে, তার বারান্দাই শুকাবে, সবাই কাপড় যেখানে শুকায় সেখানেই শুকোতে দেব। আমার মেয়ে ঘরে যে কাপড়টা পরে আছে, আমার বাসায় কোনো গেস্ট আসলে অ্যাজ লং অ্যাজ মাই মেয়ে ইজ কমফর্টেবল, সে ওই কাপড়টাই পরে থাকবে, কারণ বডিটা ওর, লজ্জা ওর, ডিসিশন ওর, এজেন্সি ওর। ও কি ওর বডির ওই পার্টটা কাউকে দেখাবে কি দেখাবে না, সেই ডিসিশনটা ওকে করতে দিতে হবে। যখন আমরা একটা 7 থেকে ওই শুরু হবে এবং 14, 15, 16 গিয়েও ঠেকবে যে ওড়না ছাড়া আমি যদি বের হই, আমার মা আমাকে কেন বলবে, ব্রেস্ট আমার, বডি আমার, আমি ঢাকবো কি ঢাকবো না, সেই ডিসিশনটা তো আমার যদি মনে হয় যে আমি আমার মাকে বলবো দেখলে দেখুক, তা এই যে একটা আমার এজেন্সিটাকে নিজের করে এমবডি করে এমব্রেস করা, এই জিনিসগুলোকে আমরা ফ্যামিলি লেভেল থেকে শুরু করলে, আমি তখন এখানে এখন অনেক আরো একটা বলতে হয়। ফার্স্ট অফ অল আমার যেটা বারবার বলার ইচ্ছে করছে, বাট আই কিপ থিঙ্কিং পরে বলবো, হচ্ছে ড্রেস কোড। আমরা ফ্যামিলিতেও ড্রেস কোড ইম্পোজ করি, ইনস্টিটিউশনালিও আমরা ড্রেস কোড ইম্পোজ করি, স্কুলতে তো করি, কিন্তু আমি যেটা বলতে পারবো ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, অফিসে ইভেন প্রফেশনাল লাইফেও I have had dress code imposed on me. And adult women, almost in my 30s, they thekeo, my male boss thought that he had the authority and the agency to tell me, and the entitlement, যে মিতুল তুমি ইভেন্টে এই কাপড় পরবে, এই কাপড় পরবে, যেখানে একটা আমি মানতাম যদি কিনা এটা ইকুয়ালি সবাইকে বলতো যে দিস ইজ দ্য টাইপ অফ বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে, স্পেসিফিক্যালি শুধু মেয়েদেরকে, আবার কিছু কিছু মেয়েকে ডেকেই বলা হয়, সব মেয়েকেও হয়তো বলে না, যে সার্টেন মেয়েদেরকে ডেকেই বলা হয় যে তুমি স্লিভলেস পরবা না। অথচ অফিসে ড্রেস কোড, আই হ্যাভ অ্যাকচুয়ালি ওয়ার্কড ইন আ প্লেস যেখানে বিকজ অফ মি আ ড্রেস কোড ওয়াজ ইম্পোজড। অফিসে আগে ড্রেস কোড ছিল না, যে ও নো, এর আগে কেউ স্লিভলেস পরে নাই, আমরা ভাবি নাই, এখন তো আমরা হাত দেখতে হচ্ছে, তবা এখন এক্সট্রা ফিউ ইঞ্চেস অফ মাই আর্ম led that organization making havoc to impact of my arm. আমি কখনোই আসলে বুঝতে পারি না যে ওই মিতুল খুবই সুন্দর করে বললো যে ওই কয়েকটা এক্সট্রা ইঞ্চেস অফ মাই আর্ম, এইটা কিভাবে আসলে সেক্সুয়ালাইজ করা হয় আমাদের দেশে। Right. I want to add here one thing that actually, if I'm allowed, that actually really bothers me. Ruhun, I guess আমাকে কি I guess রুহুন ম্যাম ইন্টারনেট প্রবলেম হচ্ছে। জি ম্যাম, আপনি হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, এখনো কাটা আসছে ম্যাম, মানে এখনো কেটে কেটে আসছে আপনার কথা। ওকে, হ্যাঁ শান্ত ম্যাম কিছু একটা বলছিলেন, কন্টিনিউ করি। হ্যাঁ, আমি যেটা the thing that this mental idea, this hypocrisy that baffles me is that আমি যখন মানে ওড়না পরছি
as if this is an illusion. যে ওন্না পরার সাথে সাথে my breasts disappear, they don't exist anymore, right? আমি the moment I wear a সালোয়ার কামিজ, suddenly my legs don't exist anymore, as if this body that is covered, they don't exist anymore. এবং যেই মোমেন্টে আমি ফতোয়া পরে ফেললাম, সেই মোমেন্টে সবকিছু এক্সিস্টেন্সে চলে আসলো এবং আমার সামনে চলে আসলো। এবং সামনে চলে আসা মানেই এখন এটাকে আমাকে সেক্সুয়ালাইজ করতে হবে, এটার উপর আমার ফোকাস দিতে হবে, এবং এটা ছাড়া আমার অ্যাটেনশন স্প্যান আমি আর অন্য কোথাও দিতে পারবো না। এবং দিস এক্সিস্ট, আমার কোয়েশ্চেন হচ্ছে হ্যাঁ যে হাউ রিডিকুলাস ইজ দিস, যে আমাদের এই যে মেন্টাল সেটআপটা, হাউ হিপোক্রিটিক্যাল ইজ দিস। বিকজ আমি যখন রাস্তার মধ্যে, আমি যখন একটা ছেলেকে আমি প্যান্ট পরে চলে যেতে দেখছি, উইচ ইজ এগেন ইউরোপিয়ান ট্রেডিশন, এটা কিন্তু আমাদের বাঙালি ট্রেডিশন না, যখন একটা প্যান্ট পরে চলে যাচ্ছে বা একটা নর্মাল গেঞ্জি পরে হাতা কাটা গেঞ্জি পরে যাচ্ছে, কই আমার তো সেই আর্জ আসছে না যে রাস্তার মাঝখানে গিয়ে আমি খপট করে ধরি, যে আমার খুব উঠে আসলো আর্জ, সেক্সুয়াল আর্জ, আই ক্যান নট টলারেট দিস এনিমোর। এই যে এক্সট্রা ইঞ্চেস যেটা কিনা মেয়েদের হাতে দেখলে বা মেয়েদের পায়ে দেখলে আমার একদম পাগল হয়ে যাচ্ছি, সেটা কেন ছেলেদের গায়ের উপর এফেক্ট করবে না? ওদের কি তাহলে গায়ের বা চামড়ার পাওয়ার কম, ওয়ার্দিনেস কম, সেক্সুয়ালিটি কম? প্রবলেমটা কোথায়? আমরা কি এই হিপোক্রিসি লেভেলটা নিয়ে যে আমরা আসলে বেঁচে আছি, এটা আমার কাছে খুব হাস্যকর মনে হয়। মানে দিস ডাজন্ট মেক সেন্স টু মি এনিমোর। শান্ত টু দ্যাট আমি বলবো কি, আমার কাছে আরো হাস্যকর লাগে কি, দ্য মোমেন্ট আই ওয়্যার অ্যান ওড়না, আমার তো মনে হচ্ছে আই এম মেকিং ইট মোর অবভিয়াস যে এই যে এখানে ব্রেস্ট, এখানে তাকাও, মানে আরো না পড়লে তো আরো নাই, সবাই একই গেঞ্জি পরে আছে, সবাই গেঞ্জি পরে আছে। আমার আরো মনে হয় যে আমি আরো ওড়না পরে জিনিসটাকে আরো অবভিয়াস বানাচ্ছি, যে আছে ঢেকে রাখবো। মানে হিপোক্রিসি দ্যাট ইউ ওয়ার টকিং অ্যাবাউট, ওইটা আমার কাছে আরো আইরনিক মনে হয়। এটা তো কাউন্টার ইনটুইটিভ হয়ে গেল। যে জিনিস আমি ঢাকতে চাই সেটার উপরেই আমি আরো অ্যাটেনশন বেশি এনে ফেলছি আমার কাছে। এইগুলো কিন্তু আমার লজ্জা লাগতো ফর ভেরি লং টাইম। আমার বাসায় ইম্পোজ ছিল না, আমার বাসায় যেহেতু ইম্পোজড হয় নাই, আমার নিজের কাছে খুব লজ্জা লাগতো যে হ্যাঁ আমি এখন ওড়না পরা মানে হচ্ছে আমি অ্যাডমিট করছি, আমি অ্যাকনলেজিং মাই ব্রেস্ট মোর দেন আমি যদি না পড়ি দেন দে ডোন্ট এক্সিস্ট। ভেরি ইন্টারেস্টিং ডিসকাশন উই আর হ্যাভিং রাইট নাও। আমরা এই পয়েন্টে আবারও ফেরত আসবো, তবে এখন আমরা কিছু কোয়েশ্চেন্স নিয়ে নিব। অভি, আমাদের যদি কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে প্লিজ কোয়েশ্চেন গুলো করে দাও। থ্যাংক ইউ অভি। হ্যাঁ অবশ্যই, আমরা 32 মিনিটে চলে এসেছি, অর্থাৎ আমরা মোটামুটি একটা কোয়ার্টার শেষ করলাম, এন্ড দিস ইজ রিয়েলি অ্যামেজিং। আমি একদম তিনজনকে মুগ্ধ হয়ে শুনছিলাম, অনেস্টলি শুনছিলাম, এবং থাকে না কিছু কিছু গ্রাউন্ড ব্রেকিং জায়গা, আমার মাই হোল চাইল্ডহুড ওয়াজ এ লাই, মানে এই জিনিসগুলোর ভেতরে যে অবজেক্টিফিকেশন ছিল আই ডিড নট নো। আচ্ছা, আমি আর সময় ক্ষেপণ করবো না, আমি চলে যাচ্ছি প্রশ্নতে। প্রশ্নে আমাদের সাথে জয়েন করেছেন মাহফুজা মালাপু, যিনি গত উইকে আমাদের সাথে ছিলেন। থ্যাংক ইউ মালাপু ফর বিং উইথ আস। আপু কোয়েশ্চেন করেছে, could you please explain the relationship between social power and sexual objectification? সোশ্যাল পাওয়ার এন্ড সেক্সুয়াল অবজেক্টিফিকেশন, আমার কাছে মনে হয় এটা মিতুল আপুর কাছে যাওয়া উচিত, এন্ড দেন আমার নিজের একটা ব্যক্তিগত প্রশ্ন রয়েছে, সেটা আমি শান্ত ম্যামের কাছে যাব। জি মিতুল আপু। মিতুল, So the thing with social power and objectification যদি খুবই সিম্পলিফাইড ভাবে বলি, বিকজ অবি আমাদেরকে আগে ওয়ার্নিং দিয়েছে বেশি থিওরাইজ করা যাবে না, সো উইল ট্রাই টু কিপ ইট ভেরি সিম্পল। এটা হচ্ছে না ইউ ক্যান স্পিক হার্ড আউট, somebody owns and somebody is owned. So এই যে ডাইকটমিটা, whenever we talk about object and ownership, তখনই কিন্তু একটা পাওয়ার প্লে চলে আসে যে কেউ একজন আমাকে ওন করে আর আমি ওন্ড হই। অটোমেটিক্যালি সেখানে আমরা দেখতে পাই যে অবজেক্ট, তার পাওয়ারটা আমরা ধরে নিই সোশ্যালি, ইকোনমিক্যালি, স্ট্রাকচারালি, সিস্টেম্যাটিক্যালি তার পাওয়ারটা অল্প থাকে, তার পাওয়ারটা কম থাকে। কারণ এই কারণেই তাকে আমরা ট্রান্সফার করতে পারি, তাকে আমরা এদিক ওদিক থেকে, তাকে আমরা যদি বলি ছিনিমিনি খেলা যায় তার লাইফ নিয়ে, তার ওনারশিপ, তার এজেন্সি নিয়ে, এইটা একটা। আর সোশ্যাল পাওয়ারের আরো একটা জায়গাটা হচ্ছে এনটাইটেলমেন্ট। এটা তো আমার পাওয়ার কথা, আমার কথা মতো তো চলবে, এই যে একটা সেন্স অফ এনটাইটেলমেন্ট থেকে আমরা যে জিনিসটা ইম্পোজ করি, সেখানেও একটা পাওয়ার প্লে আছে। যে যেখানে মেয়েদের দেখা যায় ব্যক্তিসত্তাকে কমাতে কমাতে, ডিগনিটি কমাতে কমাতে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে আসি যে যেখানে মেন বলি বা সিস্টেম বলি বা পেট্রিয়ার্কি বলি, দে থিঙ্ক দ্যাট দে ক্যান ইম্পোজ দেয়ার এনটাইটেলমেন্টস অন দ্য উইমেন। তো সেই কারণেই দেখা যায় যে একটা আমরা অবজেক্টিফাই, অনেকেই এটা কথা বললেই খালি বলে কই ছেলেরাও তো অবজেক্টিফাইড হয়, তোমরাও তো ঋত্বিক রোশনকে দেখে উয়া করো। হোয়াট দে ডোন্ট রিয়েলাইজ
is when I'm Strip looking out at karo. Hrithik and I'm saying he's very handsome, I am only talking about Hrithik. When men say যে মেয়েটা তো একটা মাল, men look at all women like that. So একটা pervasiveness As এর একটা ইস্যু objects, আছে, exactly. একটা সোশ্যাল একটা সিস্টেম্যাটিক ইস্যু আছে, যেখানে একটা মানে গোত্র তো বলবো না, একটা সার্টেন সেক্টর অফ দ্য সোসাইটি, দ্য মেন বা যাদের হাতে পাওয়ার, ইনস্টিটিউশনস এর ক্ষেত্রে ইনস্টিটিউশনস, তারা পারে অন্য জিনিসটাকে ওন করতে, ইম্পোজ করতে, এখন মানে এনটাইটেল করতে, অবজেক্টিফাই করতে। এই কারণে সোশ্যাল পাওয়ারের সাথে অবজেক্টিফিকেশনের যে একটা আমরা যে রিলেশনশিপটা বলি, দ্যাট ইজ হাউ দে আর রিলেটেড। আমরা যদি পাওয়ার ডাইনামিক্স ভাঙতে না পারি, আমরা যদি মেয়েদেরকে সোশ্যালি, ইকোনমিক্যালি, ফাইন্যান্সিয়ালি একই সমান পাওয়ার দিতে না পারি, তাহলে আমরা এই অবজেক্টিফিকেশনের যে সাইকেলটা আছে সেটা থেকে বের হতে পারবো না। সেই কারণে আমরা ডিগনিটি এবং পাওয়ারের ইকুয়ালাইজেশনের কথা বলি। আমি আরেকবার একটু মিতুলের কাছে ফেরত যেতে চাচ্ছি। মিতুল একটা শব্দ ব্যবহার করলেন, সেটা হচ্ছে যে আমরা যদি মেয়েদেরকে পাওয়ার ডাইনামিকের বিষয়গুলো চেঞ্জ না করতে পারি, তাদেরকে ইকোনমিক এন্টাইটেলমেন্টস এগুলো দিতে না পারি, তাহলে হচ্ছে পুরো পরিস্থিতি পরিবর্তন হবে না। দিতে পারার যখন কথা আসছে, আসলে কে দিতে পারবে, এবং এটার ক্ষেত্রেও কি আলাদা আরেকটা পাওয়ার ডিনামিক্স এর বিষয় চলে আসছে না, যে একজন গিয়ে দিয়ে আসছে, উই আর টকিং অ্যাবাউট ড্যামসেল ইন ডিস্ট্রেস, ব্যাপারটা কি এরকম হয়ে যাচ্ছে? তাহলে যদি সেরকমই হয়ে যায়, তখন আমরা আবার কিভাবে ফেরত আসছি ওই জায়গাটা থেকে? মিতুল, আপনার কাছে জানতে চাই। That's a really great way to look at it. The problem is the current situation that we have. When I say dawa, I actually mean just smash everything, like smash as things are right now. Smash right? patriarchy. Just dismantle it. Completely just destroy it in a sense, like destructive আর কি কিছুটা আইডিয়া আসে। যে বিকজ আমার কথা হচ্ছে ইনস্টিটিউশনালি তো আমাদের কিছু সিস্টেম আমরা ক্রিয়েট করেছি। আমরা পাওয়ার দেওয়াটাও অবভিয়াসলি বলবো যে আমরা ইনহেরেন্টলি অ্যাজ এ ডেমোক্রেসি বলি বা অ্যাজ এ সিটিজেনশিপ থেকেও যদি পার্সপেক্টিভে আসি, পলিটিক্যালি তো আমরা কিছু একটা ইনস্টিটিউশনকে পাওয়ার দিয়ে রেখেছি। মানুষ না হতে পারে, সেটা ব্যক্তি সত্তা না, কিন্তু সেটা একটা ইনস্টিটিউশন। For example, if we talk about Ministry of Women's Affairs বা ল, আমাদের লেজিসলেটরস যারা আছেন তাদেরকে তো আমরা ডেমোক্রেটিক্যালি ইলেক্ট করে একটা জায়গায় নিয়েছি সো দ্যাট দে ক্যান মেক ডিসিশনস ফর আস। সেই ইনস্টিটিউশনাল জায়গাটা থেকে আমাদের পাওয়ারটা ডিসম্যান্টল করতে হবে। কারেন্ট যে স্টেটাসটা আছে, যেখানে লরা, যে শান্ত আপু শুরুতে যেটা বলেছিল, ওনারশিপ ল, হেরিটেজ ল, এই টাইপের যে ল গুলো যারা ক্রিয়েট করে, সেই ইকুয়ালাইজেশন বা আমাদের এমপ্লয়মেন্ট ল যারা করে, অ্যান্টি ডিসক্রিমিনেটরি, অ্যান্টি হ্যারাসমেন্ট ল যারা করে, সেই পর্যায় থেকে আমাদের আসতে হবে। এটা বটম আপও হতে পারে, আমি যেটা শুরুতে বলেছি, ফ্যামিলি লেভেল থেকে হবে, আর একটা হতে পারে টপ ডাউন যদি হয় তাহলে ইনস্টিটিউশনাল লেভেল থেকেও হতে হবে। সো ইট ক্যান গো বোথ ওয়েজ, বাট আই এম নট গিভিং দ্য রেসপন্সিবিলিটি টু আ পারসন, দ্য রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্য হোল সিস্টেম। I want to add something to it. Thank you, please, শান্ত। হ্যাঁ, সেটা হচ্ছে কিছুটা হচ্ছে দেয়ার যে মেন্টালিটি, সেটার সাথে হচ্ছে এটা অ্যাগ্রিভেট করবে তখনই যখন কিনা আমরা চাইবো। আমরা না, বিকজ আমাদেরকে ছোটবেলা থেকে উই হ্যাভ দিস ফিয়ার অফ রিপ্লেসিবিলিটি, যে আমাদেরকে রিপ্লেস করে ফেলবে, রাইট? বিকজ আমরা ছোটবেলা থেকে আসলে ওই রকম আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি, আমাদেরকে ওই ট্রাস্টটা দেওয়া হয়নি। সো আমাদের সবসময় এই ফিয়ারটা থাকে যে মানে ওই যে 4 বিয়ের যে কনসেপ্ট, সেটার থেকে আমরা আরো অনেক জায়গায় আসলে আসতে পারি। এরকম একটা উই হ্যাভ দিস কনস্ট্যান্ট ফিয়ার যে উই আর গোইং টু বি রিপ্লেসড। সো আমরা যাতে কমপ্লেইন না করে বসে থাকি, যেটা দেয়া হচ্ছে সেটা নিয়ে খুশি হয়ে যাই। সো দেয়ার থেকে আসলে নেয়ার জায়গাটাও আমাদেরকেই ক্রিয়েট করতে হবে। যে আমাদের যেখানে এই যে গ্লাস সিলিং এর কথা বলি, যে একটা জায়গায় গিয়ে মেয়েরা আটকে যায়, বিকজ মানে আমাদেরকে ওই জায়গাটা আমাদেরকে ভাঙার জন্য অনেক স্ট্রাগল করতে হয়। আমাদেরকে ওই জিনিসগুলো চাইতে হবে। যখন আপনি একটা কমিটিতে বসে আছেন, আপনি একটা কোনো অফিসিয়াল স্পেসে বসে আছেন, এই জিনিসটা ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকেই করতে হবে। ইফ উই ফিল যে আমাদের আসলে কোনো পজিটিভ চেঞ্জ যদি আমরা সোসাইটিতে দেখতে চাই, এটা শুধু মেয়েদের যুদ্ধ না, এটা সবার যুদ্ধ। যে ওখানে দাঁড়িয়ে কোয়েশ্চেন করা যে এই দায়িত্বটা তো আমার থেকে ও ভালো পারে, ওকে কেন দেয়া হচ্ছে না? এটা কি মেয়ে বলে দেয়া হচ্ছে না? এটা হয়তো আমরা দুজনে মিলে করতে পারি। আমাকে লিডারও কেন বানানো হলো? কেন আমরা দুজনে কো অথর্ড হিসেবে বা কো প্রজেক্ট মানে ইনিশিয়েটর হিসেবে আমরা কেন কাজ করতে পারি না? সো বেসিক্যালি এই যে নেওয়ার যে জায়গাটা, মানে যেখানে আপনাকে পয়েন্ট করতে হবে যে এখানে আপনার পেট্রিয়ার্কাল নোশনটা বের হয়ে আসছে,
মিস্টার আপনি একটু একটু খেয়াল করেন। সো এই খেয়াল করার জায়গাগুলো একটু পয়েন্ট করে দেওয়ার মনে হয় একটু সময় চলে এসেছে। মে দ্যাট বি ইয়োর ফ্রেন্ড, ইয়োর বস অর হুএভার, এই জায়গাগুলো আই থিঙ্ক এখন সবাইকেই করতে হবে যে আপনি যে কথাটা বলছেন সেটা আসলে একটা ভালো কথা না। একটু ছোট এক্সাম্পল দিই, মানে একদম এভরিডে লাইফের যে থিংস দ্যাট আর প্রবলেমেটিক, এটা যে আমাদেরকে বলতে হবে। আমি আর আমার হাজবেন্ড সেই দিন হচ্ছে একটা এরকম কমেডি স্ট্রাকচার বা এরকম একটা কমেডি, একটা স্ট্যান্ড আপ কমেডি দেখছিলাম, এবং ওখানে দেখলাম যে মানে ওয়ান অফ দ্য কোর আইডিয়াস অফ দ্যাট কমেডি, ওই যে ওই কমেডি স্ট্যান্ড আপ কমেডির ওই প্লেসমেন্টটায় কমেডিটা হচ্ছে ছেলে কিরকম মেয়ে কিরকম এবং বউ এবং জামাইয়ের মাঝে কি খুনসুটি হচ্ছে বা রাগারাগি হচ্ছে, ঝগড়া হচ্ছে। এবং পুরাটার পরে আমি বললাম যে ডিড ইউ ফাইন্ড দিস ফানি, জিনিসটা কি খুব মজা লাগছে? কিন্তু আমাদের হিলারিটি বা আমাদের জোক যেটা, সেন্সিবিলিটি যেটা, সেটা কিন্তু এটাকে ফানি হিসেবে দেখে যে মেয়েরা আসলে ইররেশনাল, আনরিজনেবল, ওরা হচ্ছে কথা বুঝে না, ওদেরকে বোঝানো সম্ভব না। কেন ভাই, কেন তুমি লজিক্যাল কথা বললে আমি বুঝবো না? আমরা সেই ওই যে জাহিদ হাসানের মেয়েটা হঠাৎ রেগে গেল কেন, এই মিমের মধ্যেই বেসিক্যালি আটকে আছি যে কেন রেগে গেল, আস্ক হার, রাইট? তাহলে তুমি জানতে পারবা যে মেয়েটা কেন রাগলো, রাদার দেন এজিউমিং ইয়োরসেলফ ওই জায়গাটায় বসে তুমি ওখানে জিজ্ঞেস করো। সো পাওয়ারটা আসলে সেটা আমাদের ইকোনমিক হোক, সোশ্যাল হোক, এভরিডে ডায়ালগ হোক, কনভারসেশন হোক, যেটাই হোক, সেটা না এখন টাইম চলে এসেছে আমাদের নিতে হবে, এবং নেয়াটা শুধু মেয়েদের না, ছেলে মেয়ে নির্বিশেষে নিতে হবে। যে যেটা জোক না সেটা পয়েন্ট করতে হবে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। ম্যাম আমরা আরো বেশ কিছু কোয়েশ্চেন নিব, বাট ওই যে আমি, হ্যাঁ হ্যাঁ রোহন ম্যাম বলেন। সো মাচ, এই খুবই একটা চমৎকার। রোহন ম্যাম আমরা আপনাকে শুনতে পাচ্ছি খুব কম, আমার মনে হয় একটা কথা যোগ করতে চাই আমাদের শান্তু ম্যাডামের সাথে, সেটা হলো যে আমরা যে বলছি পাওয়ারের কথা, প্রত্যেকটা আমার মনে হয় আমরা কেউই ম্যামকে শুনতে পাচ্ছি না। আমরা কি শুনতে পাচ্ছি ম্যামকে? না, আচ্ছা ম্যাম ব্যাক করুক। কমেন্ট থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সরাসরি একটা প্রশ্ন চলে যাচ্ছি। প্রশ্ন যাবার আগে একটা লাইন জাস্ট একটু ম্যামকে বলবো। শান্ত ম্যাম, দ্যাট ওয়াজ আ রিয়েলি গুড পয়েন্ট, যে মিমটার কথা আপনি বললেন জাহিদ হাসানের, এবং খুব বিখ্যাত আরেকটা অবজেক্টিফিকেশনের জায়গা থেকে আরেকটা প্রশ্ন রয়েছে, আরেকটা কমেন্ট রয়েছে হুইচ ইজ রিয়েলি রেলেভেন্ট এবং খুব ফেমাস। মেয়ে মানুষের মন কখনোই বোঝা সম্ভব নয়, কোট আনকোট। সো এই জায়গা থেকে কিন্তু আমরা আসলে সবসময় আমরা এটা ফান করি। একদম এটাই ভাবছিলাম, হাই ফাইভ অন দ্যাট। নারী তো রহস্যময়, সো কমপ্লিকেটেড। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, লাস্যময়ী রহস্যময়ী এই দুটো শব্দ একদম ফিক্সেটেড করা আছে মেয়েদের জন্য। আচ্ছা আমরা প্রশ্নে চলে যাই। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমরা প্রশ্নে চলে যাই। শান্ত ম্যামের কাছে প্রশ্ন, সানজানা নাসমিন প্রশ্ন করেছেন, ম্যাম ওয়াই সিচুয়েশনস আর অলমোস্ট লাইক ডলস হাউস বাই হেনরিক এবসন. After one time or age, scenario changes completely in spite of listening to good things at childhood. ম্যাম এটাকে কিভাবে অ্যাড্রেস করবেন? মানে ডলস হাউস আসলে সবসময় কেন হয়ে যায় সিচুয়েশন গুলো, এন্ড দেন পরে আবার সেটা চেঞ্জ কিভাবে মানে হয় কেন? একটা আফসোসের জায়গা থেকে আসলে কথা বলা। হ্যাঁ আসলে এটা খুবই, আপনি যখন ডলস হাউস পড়ছেন বা আমরা একটু লিটারেচার বা ডিসকোর্সের মধ্যে যদি একটু চলে যাই, তাহলে আমি একটু বলতে পারি যে আমাদের যে সোশ্যাল ডিসকোর্স গুলো আছে, যেটা কবিতা পড়ি আমরা, গল্প পড়ি, নাটক দেখি, সবগুলোর মধ্যেই কিন্তু বেশিরভাগ যেই জিনিসটা আসলে অডিয়েন্স খায়, সেই জিনিসটাকেই কিন্তু রাইটাররা পপুলারিটি পাওয়ার কারণে সেই ওই ট্রোপ গুলাকে ইউজ করেই কিন্তু আমার ক্যারেক্টার গুলো ওভাবে করে বানানো হয়। সো আমার ক্যারেক্টার গুলা এরকম হয় যে ঘর খুবই ডোমেস্টিক, সে ডোমেস্টিক হওয়ার কারণে সংসার সুখের হয়ে যাচ্ছে, অথবা আগে অনেক জ্বলন্ত নারী ছিল একটা টাইমে, বিকজ জামাইয়ের এখানে সে জামাইকে বুঝছে যে এটা, সো সে যখন নিভে আসে বা একটু চুপ হয়ে আসে তখন সংসার সুখের হয়ে যায়। সো দ্যাটস দ্য হ্যাপি এন্ডিং। সো আলটিমেটলি আমার সবগুলো কনসিকুয়েন্স লাস্টে আমাদেরকে কনসিকুয়েন্স হিসেবে বা মেসেজ হিসেবে এটাই কিন্তু মেসেজ দেয়া হচ্ছে যে তোমাকে ওই রকমই হতে হবে। দ্যাট ইজ দ্য অনলি ফর্মুলা যেখানে তোমার সংসার সুখের হবে, তোমার জীবন সুখের হবে। এছাড়া তুমি নিভে যাওয়া বা একটু নিচে নামা পর্যন্ত বেসিক্যালি তুমি কখনো সুখ পাবা না।
লিটারেচার আমাদেরকে আনফরচুনেটলি অনেক জায়গায় কিন্তু এই জিনিসটা দেখায় যে তুমি যখন একটু রেভলিউশনারি কিছু করছো বা তুমি যখন কোনো কিছু এরকম মানে তোমাকে যখন ডিফাইন করা হয়, ফার্স্ট অফ অল ডিহিউম্যানাইজেশন, মানে তাকে ডেসক্রিপশন যে দুধে আলতা থেকে শুরু করে ওই ডেসক্রিপশন গুলো বাদিয়ে দিলাম, ওই কনভারসেশনে নাই গেলাম। অ্যাজ আ রেভলিউশনারি ফিগার, যখনই আমি রেভলিউশনারি ফিগার হিসেবে আমি লিটারেচারের মধ্যে কোনো ক্যারেক্টারকে পাই, ওই ক্যারেক্টার গুলো কিন্তু সবসময় রেভলিউশনারি হয় যখন কিনা ফাঁদে পড়ে যায়, যখন কিনা দেয়াল পিঠ দেয়ালে ঠেকে যায়, আর কোনো উপায় নাই, তখনই একমাত্র আমি তাকে রেভলিউশনারি হিসেবে দেখি। যে যখন আর কোনো উপায় নেই তখন আমাকে রেভলিউশনারি হতে হবে। সেটা আমি রবীন্দ্রনাথের চারুলতাতে যাই, আমি হচ্ছে আমার বিনোদিনীতে যাই, যে বিনোদিনী আমি ফিমেল সেক্সুয়ালিটি নিয়ে আমি করব, এক্সপ্লোর করব, কিন্তু এক্সপ্লোর কখন করব? যখন কিনা ও বিধবা। নর্মাল আশালতা যখন ফিমেল সেক্সুয়ালিটি এনজয় করছে সেটা কিন্তু খুব ভালোভাবে আমি দেখি না, শাশুড়ি ভালোভাবে দেখছে না, ফ্রেন্ডরা, আত্মীয়রা, নেইবারহুড কেউ কিন্তু দেখছে না। দ্রৌপদীকে যখন দেখবো মহেশ্বেতা দেবীর, দব্দি যখন আছে, দব্দি হচ্ছে পাওয়ারফুল তখনই হচ্ছে যখন কিনা ওর আর কোনো উপায় নাই, দেয়ালে পিঠ থেকে গেছে, এখন মানে নিজের কমিউনিটির জন্য ফাইট করা ছাড়া আর কোনো উপায় নাই। সো এই যে উপায় নাই পর্যায়ে গিয়ে হচ্ছে আমি দেখছি, সেটা আমার ডলস হাউসের যে সেন্ট্রাল ক্যারেক্টার আছে তাকেও আমি দেখছি যে আর উপায় নাই দেখে একটা টাইমিং এ কথা বলতেই হচ্ছে। সো ওইখানে সলিউশন এটাই যে তুমি যদি নারীবাদ হও বা ফেমিনিস্ট হও, তোমাকে আসলে ওই রকম সিচুয়েশনে পর্যন্ত যেতে হবে, তারপরে তুমি ফেমিনিস্ট। তুমি ওই রকম সিচুয়েশনে যাবা, তুমি যে আমাদের ঈশের মতো ক্যারেক্টার, চারুলতার মতো, যে তুমি যখন ফেমিনিস্ট হবা তখন কিন্তু তোমার সংসার হবে না। সো যেই মানে ডিসকোর্স এবং যেই মেসেজটা লিটারেচার বা এই সোসাইটি মিডিয়া আমাকে দিচ্ছে, সেই মেসেজটা কিন্তু নারীবাদের খুব একটা কমপ্লিকেটেড মেসেজ ক্রিয়েট করছে যে তুমি যদি সুখী সংসারে সুখী হও, তোমার যদি হ্যাপি, ইফ ইউ আর হ্যাপি, ফুলফিলড, ইফ ইউ হ্যাভ আ গুড ফ্যামিলি, তুমি কখনো নারীবাদী হইতে পারবা না। এবং যদি নারীবাদী হও, ইটস আ কমন এজাম্পশন যে আমি কমনলি এটা এক্সপেক্ট করে নিব যে তোমার কোনো না কোনো তো প্রবলেম আছে তোমার লাইফে, অ্যাজ ইফ তুমি তোমার লাইফের কোনো প্রবলেম ছাড়া ইউ ক্যানট ভয়েস আউট আ ফেমিনিস্টিক ওপিনিয়ন, ইউ ক্যানট টক অ্যাবাউট ইকুয়ালিটি, যে ছেলে আর মেয়ে যে আসলে ইকুয়াল অপরচুনিটি পাবে, এটা নিয়ে অ্যাজ ইফ তুমি কথা বলতে পারবা না। এবং এই মেসেজটা খুবই ডেঞ্জারাস। কারণ আমি এখানে একটু অ্যাড করতে চাইবো শান্তুর সাথে, সেটা হচ্ছে যে এই যে আমাদের মেসেজেস এর কথা আসছে তার মধ্যে একটা কথা সবসময় আমরা শুনতে পাই যে সংসার সুখের হয় রমণীর গুণে। এখানে কিন্তু রেসপন্স সুখের হয় রমণীর গুণে, কিন্তু সাথে আমরা কখনোই বলি না যে সাথে যদি একজন গুণবান পতি থাকে, এইটা কিন্তু বলি না। এবং এটার সাথে আরেকটা জিনিস যোগ করতে চাই, যেহেতু আমরা ডিসকোর্স অ্যানালিসিস এর কথা বলছি, স্বামী শব্দটা, হাজবেন্ড শব্দটা, এই শব্দটার আক্ষরিক অর্থ কিন্তু হচ্ছে প্রভু। অর্থাৎ যখনই আমরা নিজেদের সম্পর্কে স্বামী স্ত্রী বলছি, হাজবেন্ড ওয়াইফ বলছি, তখনই কিন্তু এই রিলেশনশিপটাকে ডিফাইন করার মাধ্যমে আমরা পাওয়ারটা ওই পুরুষটার হাতে দিয়ে দিচ্ছি। সেই কারণে জাস্ট একটা আইডিয়া হতে পারে যে জেন্ডার এবং পাওয়ার নিউট্রাল শব্দ ব্যবহার করা রিলেশনশিপের ক্ষেত্রে একটা সহজ উপায় হচ্ছে স্পাউস ব্যবহার করা। দ্যাট ইজ আ ভেরি গুড প্র্যাকটিস, যেটার মাধ্যমে পার্টনার ব্যবহার করা। এটার পরিপ্রেক্ষিতে হচ্ছে আমরা অভির কাছে যাব জানতে যে আমাদের আর কোনো কোয়েশ্চেনস আছে কিনা। আমরা কোয়েশ্চেনস নিয়ে নিব। অভি। অ্যাবসলিউটলি, অনেক কমেন্টস এবং অবজারভেশন, প্রশ্ন সবকিছু চলে এসছে। এন্ড আমার কাছে মনে হয় যে আসলে আমরা চারজনই যদি শুধু কনভারসেশন কন্টিনিউ করি, এটাও মোটামুটি 2-3 ঘন্টায় শেষ হবে কিনা। সেই ক্ষেত্রে আমার মনে হয় আমরা যেহেতু শুরুতেই বলেছিলাম যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন তাদের সকলকে আমরা আমাদের আড্ডার মধ্যে সংযুক্ত করবো তাদের অবজারভেশন এন্ড কোয়েশ্চেনের মাধ্যমে। আমরা চলে যাচ্ছি নুজহাত জাবিন সুমাইয়ার প্রশ্নের কাছে। তিনি জিজ্ঞেস করেছেন, অলসো ইন অল লিটারেচার দ্য লাইনস লাইক জিন্স পরা মেয়ের সাথে প্রেম করা যায়, ভালোবাসি বলা যায় না, ইজ ভেরি প্রবলেমেটিক অ্যাজ ওয়েল। অ্যাবসলুটলি। পরবর্তী কমেন্ট, তাহমিনা বিনতে আনোয়ার প্রশ্ন কমেন্ট করেছেন, ইফ আই ওয়ার এ বারকা স্টিল দে উইল, আচ্ছা, ইফ আই ওয়ার এ বোরখা স্টিল দে উইল লুক অ্যাট মি উইথ ডিফারেন্ট আইজ, বলবে যে মামা বোরকার নিচে না জানি কি আছে। এক্স্যাক্টলি, উই অল নো দ্যাট। অ্যাজ এ গাই আই অ্যাকনলেজ দ্যাট এন্ড আই অ্যাকসেপ্ট দ্যাট। আমরা এরকম করি বা আমাদের মধ্যে এরকম অনেকে আছেন যারা করেন। পরবর্তী কমেন্ট, মৌরি
জাবিন প্রশ্ন করেছেন, sexual objectification is often justified by religious quotations. How can we nullify this fact? আমি আসলে পার্সোনালি এই নালিফাইং এর জায়গাটাতে ইটস ভেরি পলিটিক্যাল অ্যান্ড ইটস ভেরি কমপ্লিকেটেড টপিক, এবং একই সাথে এটাকে অ্যাড্রেস আউট করতে গিয়ে হয়তো বা একটা এমন কিছু চলে আসবে যেটা সাধারণ সেন্টিমেন্টের সাথে যায় না। আমি জানি না আমাদের স্পিকাররা এটাকে অ্যাড্রেস করতে চাইবেন কিনা। আপনারা কেউ যদি এটাকে অ্যাড্রেস করতে চান, এটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি আর কি। আপনারা যদি না চান, উই ক্যান স্কিপ ইট। The problem with using words like nullify, I am not a religious scholar. None of us are. We're not scholars. I can tell from our backgrounds. None of us are messiahs or prophets either. So technically, by even religious standards, আমাদের কারো ওই মানে ওয়ার্ল্ডলি ক্ষমতা নাই এটাকে নালিফাই করার। যারা এটা বিশ্বাস করে, এই বিশ্বাসটা তাদের মধ্যে থেকে, তো এটা তো আমি আই ক্যান ডিবেট ইট, আই ক্যান লিভ মাই লাইফ ডিফারেন্টলি। আমার লাইফের জন্য আমি কিছু নর্মস এন্ড রুলস সেট করতে পারি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, কিন্তু আমি তো আর টেক্সটে যা লেখা আছে, রিলিজিয়াস টেক্সটে যারা যেটা ফলো করে, যার বিশ্বাস যেখানে, আমি তো আর আমার থিওরি দিয়ে সেটাকে নালিফাই করতে পারবো না। I can maybe persuade you to think and feel differently and live your life differently and interpret your religion as you see fit. মানে এটার বাইরে গেলে আমার তো লাইক আই সেড, আমার তো এই ওয়ার্ল্ডলি আর্থলি ক্ষমতা আমার নাই that I will change what that book says, আর আমার কথা কেউ চেঞ্জ করবে না, মানে sadly. So that's just where, so I think there's problems with the word nullification of things. We're not here to like nullify problematic. We can always I think a lot of people will go into modification, interpretations, and also adapting to your life and making it work for you. So ultimately to amra, as long as আমার আমি যেখানে অ্যাড্রেস করব, as long as ওই রিলিজিয়াস কোটেশন গুলাকে আমরা as a secular state সেপারেটই রাখছি, আমাকে যাতে ইনস্টিটিউশনালি এবং আমার সিস্টেম্যাটিক্যালি গভর্নমেন্ট ভাবে যাতে আমাকে এই কোটেশন গুলা বা এই লাইফস্টাইল গুলো আমার উপরে ইম্পোজ যতদিন না করছে, ততক্ষণ পর্যন্ত আমি এটা নালিফিকেশনের জন্য কোনো কথা বলছি না। আমি এই জিনিসটা একটু করে অ্যাড্রেস করব, সেটা হচ্ছে again let me just say যে আমি রিলিজিয়াস স্কলার না, সো আই wouldn't be able to answer very minutely যে কোথায় কি বলা আছে, এটার ইন্টারপ্রিটেশন কি। That is also a reason why I do mention this, the way I mention this, যে আমাদের আশেপাশের মানুষরা, because religion is such a big thing that affects almost everybody in our country, যে রিলিজিয়নটা এত বড় আমাদের লাইফের, প্রত্যেকের লাইফের একটা বিশাল জায়গা নিয়ে, either you believe it or you don't believe it, you're affected by it or not affected by it, যেভাবেই হোক না কেন প্রত্যেকের লাইফে রিলিজিয়ন একটা বড় স্পেস নিয়ে আছে। So basically what happens is আমাদের ছোটবেলা থেকে রিলিজিয়নকে the way we perceive it সেটা হচ্ছে how to pray, what are the rights and wrongs, right? এবং এই যে প্রে, এবং আমরা হচ্ছে কোরআন শরীফটা হয়তো খতম করি, বা আমি অন্য রিলিজনে যাচ্ছি না, আমি ইসলামে, আমি নিজে মুসলিম, সো আমি ওই জায়গাটা নিয়ে কথা বলছি, যে আমরা জাস্ট কোরআন শরীফটা খতম করি। তো কোরআন শরীফটা যখন আমরা খতম করি, আমরা কিন্তু আরবিতে পড়ছি। হাউ মেনি অফ আস রিড দ্য মিনিং? আমরা আসলে কয়জন ভিতরে আমরা কেউ বাংলা পড়তেই চাই না বা পড়ি না, মিনিংটা, এটার সিচুয়েশনটাই করছি। সো এখানে আসলে হয় কি, উই আর লেফট এন্ড উই আর ওপেনড আপ টু লটস অফ ম্যানিপুলেশন। যারা কিনা ওই একটা এক্সট্রাক্ট তুলে নিয়ে নিজের মিনিংটা ইনপুট করে বা নিজের যে বায়াসটা ইনপুট করে যখন এটা ছড়িয়ে দেয়, বিকজ আমরা নিজেরা জানি না, আমরা কিন্তু ওইটাকে বিশ্বাস করি, কারণ কোটেশনটা তো ওখান থেকে নেয়া, কিন্তু ওইটার পিছনে যে আরো অনেক কিছু আছে, ওই সূরার বাইরে যে আরো অনেক কিছু বলা আছে, সেগুলা কিন্তু আমরা নিই না। আর একটা জিনিস, আরেকটা জিনিস অ্যাড্রেস করতে হবে, সেটা হচ্ছে আই থিঙ্ক অনেকে এটার এগেনস্টে যেতেও পারে, দিস ইজ আ ভেরি কমন, যেই কারণে আসলে আমরা রিলিজিয়ন নিয়ে আসলে কথা বলতে চাই না, বিকজ উই গেট এফেক্টেড ভেরি ইজিলি। আমরা আসলে অন্য জিনিসও যে আছে, অন্য রিলিজিয়নেও যে এক্সিস্ট করে, ওদের এক্সিস্টেন্সেরও যে কিছু বেসিস আছে, তুমি যে নিজেকে প্রায়োরিটাইজ করবা না, শুধু অন্যদেরকেও যে অ্যাকনলেজ করতে হবে এবং ওদেরকেও যে জায়গা দিতে হবে, আই থিঙ্ক সেই টলারেন্স লিমিটটা আমাদের নাই। সেই ওই টলারেন্স লিমিটটা, ওই পেশেন্সটা আমাদের নাই বলে আমাদের এই জায়গাগুলো, যে ইস্যুগুলো আসলে ইম্পর্টেন্ট হওয়ার কথা ছিল না, সেই ইস্যুগুলো আসলে ইম্পর্টেন্ট হয়ে যায়, যে সাহস কত বড় এটা বললো, সাহস কত বড় ওইটা করলো। সো বেসিক্যালি আমাদের ওই জায়গাগুলোর পেশেন্স, টলারেন্স লিমিটগুলো যদি আমরা একটু বাড়াতে পারি, একটু যদি একনলেজ করতে পারি, নিজেদেরকে এডুকেট করতে পারি, আই থিঙ্ক অনেকগুলো কনফিউশন এখানেই আমাদের চলে যায়।
I think the comment that Obi has highlighted really says what I said. যে চারটা ফলো করবে ইম্পোজিশনস এর তো দরকার এক্স্যাক্টলি যে বাসায় যারো ওন্না পড়তে হবে যারো কারো যদি হিজাব পড়তে হয় তার বাসায় সে তার মতো করে পড়বে অ্যাজ লং এজ আমি যদি না পড়তে চাই সেই স্বাধীনতা আমারটা যাতে আমি সেখানে এটা কিনবো আমি আমার মতো এক্সারসাইজ করতে পারি আমার অধিকার আমি ধারণ করবো যারটা সে করবে সেখানে আমরা আই থিঙ্ক উই শুড অ্যাড্রেস সাম অফ দি আদার question এটা এখন আবার টলারেন্স এন্ড রিলিজিয়াস এক্স্যাক্টলি হ্যাঁ এটা আমাদের let us go ahead because আমাদের আসলে অনেকগুলো কোয়েশ্চেন এন্ড কমেন্টস অবজারভেশন জমে রয়েছে we will try to reach every single of them আরাফাত মোহাম্মদ নোমান স্যার প্রশ্ন করেছেন থ্যাংক ইউ ফর staying with us স্যার রিলিজিয়াস কোটেশন নালিফাই করার দরকার কি যেটা ম্যাম বলছিলেন এবং মিতুল আপু বলছিলেন যে রিলিজিয়াস কোড দিয়ে তাকেই বুঝাবে যে রিলিজিয়ান মানবে ইটস এ পার্সোনাল ইস্যু অ্যাবসলিউটলি এক রিলিজিয়াস কোড দিয়ে মাস ইম্পোজিশন করার কোনো অর্থ নাই ইম্পোজের রিজন না আসলে নালিফায়ের প্রশ্নই আসে না এক্স্যাক্টলি আচ্ছা আমরা পরবর্তী অবজারভেশন আরাফাত মোহাম্মদ নোমান স্যার আরেকটা প্রশ্ন করেছেন কিছু কবি সাহিত্যিক আর হুমায়ুন আহমেদ নারীকে রহস্যময়ী এবং এক্সোটিক করার মহান দায়িত্ব নিয়েছিলেন এদের উদ্দেশ্যে কিছু বলেন ম্যাম I'll directly go to Shantu ma'am because she is from literature ম্যাম আপনি কি এটাকে একটু অ্যাড্রেস করবেন কিনা জিনিসটা ওই যে আমি কিছুটা অলরেডি এখানে অ্যাড্রেস করেছি যে লিটারেচার আসলে মেয়েদেরকে ওই মিস্টারি বা থাকে না ওই সেক্সুয়াল যে ফ্যান্টাসি ওই ইমেজে আসলে নিয়ে এসেছে এবং সোসাইটি আসলে জেনারেল যে সোসাইটি অডিয়েন্স আসলে যতটুকু খেতে পারে অথররা চেষ্টা করে রাইটাররা চেষ্টা করে ইভেন স্ক্রিপ্ট রাইটাররা মিডিয়া যারা নাটক বানাচ্ছে মুভি বানাচ্ছে ওরাও কিন্তু ওই রিফ্লেকশনটাকে নিয়ে আসে যে আমার নায়িকা হতে হবে এরকম টাইপের সো হুমায়ুন আহমেদের যে ক্যারেক্টার গুলো আছে সেগুলোকে তাদেরকে আমরা দেখছি তারা অত্যন্ত ধৈর্য নিয়ে ওদের আশেপাশে যে ছেলেরা আছে হিমু আছে বা অন্যরা আছে ওদের সব এক্সেন্ট্রিসিটি যা আছে সেগুলোকে সহ্য করে যাচ্ছে কথা না বলে কোনো ডায়ালগস না দিয়ে জাস্ট মেনে যাচ্ছে সো এই যে তোমার এক্সট্রিম ধৈর্য থাকতে হবে এক্সট্রিম ভাবে তোমাকে মানে এগুলা পেশেন্স নিয়ে বসে থাকতে হবে তুমি এগুলার এগেইনস্টে কথা বলতে পারবা না নিজের রাইট নিয়ে কথা বলতে পারবা না একমাত্র তখনই তুমি নায়িকা হতে পারবা তুমি তখনই তুমি নায়িকার লেভেলে হিরোইন হতে পারবা আমার ইতে সো এই জিনিসগুলো খুব প্রবলেমেটিক এবং যখন আমি বেসিক্যালি ওই জায়গা থেকে সরে যাই আমার রাইটাররা যখন ওই জায়গা থেকে সরে গিয়ে যখন একটা ফেমিনিস্টিক একটা পোর্ট্রেয়াল দেয় তখন কিন্তু আমরা দেখবই যে রানু ক্যারেক্টারের মতো একটা ক্যারেক্টার যেখানে কিনা আমাদের সুপার ন্যাচারাল একটা অ্যাঙ্গেলে চলে যেতে হয় যে অ্যাজ ইফ ইটস নট নর্মাল যে এটাকে তোমার এর বাইরে যেতে হবে এটাকে তোমার এই সোসাইটির যে রেগুলেশন গুলো আছে সেগুলো খুব প্রোনাউন্সড ভাবে আমি ভাঙছি যে একটা রিজন দেওয়া যে অথর হিসেবে আমাকে মাফ করে দাও ফেমিনিস্টিক একটা ক্যারেক্টার লিখলাম কিন্তু এইটা কিন্তু আসলে নর্মাল সোসাইটি না সো এই ভাবনাগুলা ইজ ভেরি প্রবলেমেটিক যে আমি এখানে what I'll add with you যে literature বলি or I know I saw a question about media portrayals and all of that so a big thing that is male gaze যখন আমরা যেটা আমাদের আজকের টপিক অবজেক্টিফিকেশন মানে হচ্ছে একটা জিনিস আরেকটা জিনিসে করা হচ্ছে সো মিডিয়া বলি লিটারেচার বলি অথর্স বলি ফিল্ম মেকার্স সং রাইটার্স ইভেন বাংলা সংসে ওই যে আমার বেবিওয়ালা খাইসেরে থেকে শুরু করে ইভেন নর্মাল চুমকি চলে একলা পথের গানও যদি আসি ইটস অলওয়েজ a lot of the media portrays women from the male gaze যেখানে হচ্ছে ওই for example I remember this is something I will point out feminist gaze and female gaze and male gaze আমরা যখন কেউ লাফাই our body jiggles right that's what happens to human bodies your body jiggles so one of the things my sister and I talked about যে Wonder Woman এর একটা সিন ছিল যেখানে Wonder Woman jumps and lands and they show that her thighs sort of jiggle because that's how human bodies move but we realize before this most other movies we see even if she has landed from a big মানে কোন একটা লম্বা height থেকেও nothing moves she's still perfectly tight and everything is taut and muscles in shape কিছু নড়ে নাই because that's how men tend to see women that's how society tends to see women যে ওদের ফ্লজ নাই ওদের বডিটা এরকম ওদের অ্যাটিটিউড এরকম ভয়েস এরকম কথা এরকম মিডিয়া বইতে লিটারেচারও ইজ আ ফর্ম অফ মিডিয়া এন্ড দ্যাটস হাউ ইটস পোর্ট্রেড ফ্রম দ্য মেল গেজ যেখানে হাউ ডু মেন সি ওয়েমেন হোয়াট ডু মেন সি ওয়েন দে সি ওয়েমেন কি দেখে এবং কিভাবে দেখে দুইটা বিষয়ই বারবার ওটা প্রতিফলিত হয় আবার ওটা অনেকখানি অনেক ক্ষেত্রে এক্সাজারেটেড করেও আমরা মিডিয়াতে যেটা পোর্ট্রে করে হুমায়ুন আহমেদের ক্যারেক্টার্স গুলো ওয়ার পার্টিকুলারলি এক্সাজারেটেড
in those certain situations. Quirky tomboynessটাকে ওরা যেভাবে দেখায়, তো আই থিঙ্ক ওই লিটারেচার অ্যাসপেক্ট আমি যেটা বলবো যে আমরা অনেক এটা নিয়ে হাসাহাসিও করি যে মেল অথর্স রাইটিং অ্যাবাউট ফিমেল ক্যারেক্টার্স, যে whenever he's writing, even if it's a detective, we see a big paragraph of description about her breast. Doesn't matter who she is, what she is. She could be in a science lab wearing a lab coat, and we still get a description how her breasts were perking up over the top of that lab coat. ওই সেন্টেন্সটাও কিন্তু লেখাই হচ্ছে ফর দ্য মেল রিডার্স, সো দ্যাট যখন মহিলা সায়েন্টিস্ট চলে আসছে তখন একটা স্লো মোশন ওয়াকিং দিয়ে হচ্ছে আমাদের একটা সেগমেন্ট তৈরি করা হয়। or শান্ত আপু, she is very pretty for a female scientist. Exactly. For a scientist, she still knew how to take care of herself. Use her interest in science. So, She's and very that pretty. is exactly. All of these ultimately কিন্তু upholds the objectification. যে মেয়েটা সায়েন্স হোক, সায়েন্টিস্ট হোক, মেয়েটা ডিটেকটিভ হোক, ওর আলটিমেট ভ্যালু কোথায়? ওর সেক্সুয়ালিটিতে, ওর বডিতে, ওর বিউটিতে। How does she appeal to the male? ওইখানে ওর আলটিমেট ভ্যালু, no matter how successful she is professionally. So I think we can address some of the other ones, but I just had to say the male gaze এর পার্টটা না আসলে আমরা objectification নিয়ে ডিসকাশন ঠিক মতো করতে পারি না আর কি, যে মেল গেজটা মানে কি এবং টকিং অ্যাবাউট মেল গেজ। এবং এই মেল গেজের মাধ্যমেই হচ্ছে অবজেক্টিফিকেশনের একটা বড় পার্ট চলে আসে, সেটা হচ্ছে আমরা আমাদের প্রত্যেক দিনের জীবনে দেখি, রাস্তাঘাটে দেখি, পাবলিক ট্রান্সপোর্টেশনের মাধ্যমে যখন আমরা চলাচল করি তখন দেখি, আমাদের পরিবারে দেখি, পরিবারের বাহিরেও দেখি। এই নোটে আমরা আরেকটা কোয়েশ্চেন নিয়ে নিব। অভি, তুমি কি প্লিজ স্ক্রিনে থাকা কোয়েশ্চেনটা পড়ে দিবে? অ্যাবসলিউটলি, আমাদের সাথে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই শরীফ আলী স্যারকে। আরেকবার স্যার প্রশ্ন করেছেন, which contemporary authors or artists do you recommend that are challenging the patriarchal norms and offering an egalitarian scenario? Again, literature demand, তো শান্ত ম্যাম যদি একটু অ্যাড্রেস করতেন। আচ্ছা, এখন মানে আনফরচুনেটলি ইফ ইউ টক অ্যাবাউট লিটারেচার এন্ড দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইট, বাংলাদেশের কনটেক্সটে, পুরো ওয়ার্ল্ডের কনটেক্সটে, বাংলাদেশের কনটেক্সটে খুব ছোট করেই আসলে বলা হয়। আমরা কিন্তু আসলে দ্য ফিমেল অথার্স, এদের যে প্রেজেন্সটা, এটা কিন্তু খুব একটা বেশি করে দেখি না। সো দ্য নিড ফর উমেন রাইটিং উমেন ইজ আ বেসিক নিড এখন পর্যন্ত, যেটা কিন্তু ওয়ার্ল্ড ফেমিনিজমের মুভমেন্টে আমরা যদি দেখি সেকেন্ড ওয়েভের মধ্যে বেসিক্যালি চলে গেছে। বাংলাদেশ এখন পর্যন্ত সেকেন্ড ওয়েভ পর্যন্ত যেতে পারেনি, যে আমরা এখন একটা মহিলা যখন একটা যে কোনো একটা ইভেন্ট হোক, কোনো একটা সিচুয়েশন হোক, লেটস সে সামবডি ইজ গিভিং বার্থ, একটা মহিলা ওইখানে বসে যখন সে নিজে শি ইজ গিভিং বার্থ, তার যে এক্সপিরিয়েন্সটা সে যখন লিখবে, পাশে কেউ একজন দাঁড়িয়ে থেকে যখন সেই এক্সপিরিয়েন্সটা, একই ঘটনাকে বর্ণনা করবে, দুজনে কিন্তু ডিফারেন্ট ভাবে বর্ণনা করবে। তো বেসিক্যালি আমরা আসলে ওই জায়গাটা এখনো পৌঁছাতে পারিনি যেখানে উমেন উইল বি রাইটিং উমেন, সো উই উইল বি ক্রিয়েটিং ক্যারেক্টার্স যেগুলো কিনা গ্রাউন্ড ব্রেকিং বা ওরকম ভাবে খুব একটা আমরা আসলে পাই না। এটা বলার পরেও আমাদের আসলে কিছু জায়গা আছে যেখানে কিনা আমরা কিছু ক্যারেক্টার্স, কিছু রাইটার্সকে অবশ্যই তাই ওদেরকে নলেজ করতে হবে। তো এখানে কিছু আছে, যেমন একদম 100 বছর আগে 1905 মোস্ট প্রবাবলি আমরা রোকেয়া শাখাওয়াত হোসেনকে পেয়েছি, যেখানে সুলতানাস ড্রিম আমরা এখন পর্যন্ত পড়ি। অ্যান্ড সুলতানাস ড্রিম, ফানি থিং অ্যাবাউট সুলতানাস ড্রিম এত ইজি ল্যাঙ্গুয়েজ, এত সুন্দর করে এমন কিছু স্টুপিড লজিক ব্রেক করে গিয়েছে যে ছেলেদের তো শক্তি বেশি মেয়েদের থেকে, এই কারণে কি সুপিরিয়র কিনা, তারপরে ছেলেদের ব্রেইন বড় এই কারণে কি মেয়েদের থেকে সুপিরিয়র কিনা, এই টাইপের ইডিয়টিক যে লজিক গুলো আছে সেগুলো কিন্তু সুলতানাস ড্রিমে 100 বছর আগে বেগম রোকেয়া ভেঙে গেছে। আমরা এখন পর্যন্ত সেই ডিসকাশনের মধ্যে কিন্তু আটকে আছি। সো এরকম লিটারারি পিসেস কিন্তু আছে, এরকম মিডিয়াতে আমরা এরকম ক্যারেক্টার্স গুলা কিন্তু আমরা পাবো। মহেশ্বেতা দেবীর আমরা যদি দ্রৌপদী যে স্টোরিটা আছে সেখানে যখন আমি দ্রৌপদী ক্যারেক্টারকে দেখবো, ওকে কিন্তু আমি দেখি যে লাস্টে গিয়ে যখন গ্যাং রেপের সিনটা হয়, শি কামস আউট অফ দ্য গ্যাং রেপ অ্যান্ড শি বিকামস not just a female body who has been abused, who has been raped. She becomes a revolutionary, which was her identity to begin with. যে সে ওই ঘটনার আগেও সে রেভলিউশনারি ছিল, ওই ঘটনার পরেও সে রেভলিউশনারি আছে। তো ওর ডিগনিটি এবং ইজ্জত কেউ ওর বডির মধ্যে কেউ রেখে দেয়নি, ওর ইজ্জত কিন্তু ওর রেভলিউশনারি ফিগার, ও যেটার জন্য ফাইট করছে সেটার মধ্যেই আছে। সো এরকম কিছু ক্যারেক্টার্স, এরকম কিছু রাইটার্স আমাদের মধ্যে এখনো আছে। আমরা যদি একটু অ্যাটেনশন দিই, আশাপূর্ণা দেবী আছে, শাহিন আক্তার আছে,
লেটস সে রবীন্দ্রনাথ ঠাকুরেরও কিছু ক্যারেক্টার্স আছে যেটা কিনা ওই টাইমে চিন্তা করলে অনেক গ্রাউন্ড ব্রেকিং ছিল। গিরিবালা, বিনোদিনী, এরকম অনেক ক্যারেক্টার আছে। রবীন্দ্রনাথ ঠাকুর ফিমেল সেক্সুয়ালিটি নিয়ে লিখছে বিনোদিনীর থ্রু দিয়ে। দিজ আর মানে এক্সাম্পলারি থিংস, এক্সাম্পলারি টাইম। সো problematic Shantu apu, there মানে I find my own problems with Binodini. There are so many other problems as well. Sometimes there are problems. Haystack at this point. This is মানে একটা ভালো বললে ওইটার সাথে আরো পাঁচটা ওইটারই প্রবলেম। Of course আসবে, because you are analyzing this event এবং তাকে ওই ডিফিকাল্ট পজিশনে রাখতেই হচ্ছে to go and explore ideas of female. But আমার পয়েন্টটা হচ্ছে এটা যে ফিমেল সেক্সুয়ালিটি এরকম একটা জিনিস যে এটাকে এক্সপ্লোর করছে, এরকম একটা ট্যাবু আইডিয়া এক্সপ্লোর করছে, এটাই তো কত সাহসের বিষয়, যেটা কিনা আপনি আমি বসে এখন করতে গেলেও আমাদের পাবলিক স্পেসে অনেকে অ্যাডভার্স কমেন্ট দিয়ে ফেলবে যে তওবা কথা বলছে। এইসব তওবা কথা তো আসলে আই হ্যাভ সামথিং টু সে যে হিস্টোরিক কনটেক্সট যেহেতু এসেছে, যে হিস্টোরিক্যাল লিটারেচারও আছে। Obviously, in the English literature, we do have stuff like Little Women, Louisa May Alcott, and other people have definitely, we have had very, English literature has a lot of these female-centered stories even. If you look at the most recent Little Women version, I recently saw it last month, beautifully done. And I mean, back in 2019. Movie, recently 2019. I movie ta dekhe buchhi it was a female maker. Like আগের গুলো দেখো এরকম মনে হয় না, you can automatically tell that this was a female producer, female director. That's the way they look at things. এখানে what I was saying, literature এর ক্ষেত্রে বা old literature, they look at দ্রৌপদীর কথা এসেছে, আমি এখানে একটা বলবো যে how objectification বা dehumanization of women কিভাবে আমাদের known literature কে বা known stories বা known legends দেরকেও distort করে ফেলি। One of the biggest examples of that is Medusa. In the Greek mythology, we know as Medusa, যে কিনা ছেলেদের যার চোখে তাকাবে he turns into a stone, and how she got there. আমরা পুরো স্টোরিটা জেনেছিলাম যে Athena punished her for having sex with Zeus, right? But what we later found out was that she was raped, and then she was given the power to turn men into stone, because that was her reclaiming her power, her sexuality, her authority over herself. রাইট? অথচ আমরা যেহেতু ডিহিউম্যানাইজেশন ওমেন এমন একটা পর্যায়ে গেছে, ওই গ্রিক মিথোলজির একটা স্ট্রং ফিমেল ক্যারেক্টারকেও আমাদের ডিস্টর্ট করে মেল গেজ ভার্জনে নিয়ে আসতে হয়েছে ইন অর্ডার টু মেক ইট মোর প্যালেটেবল টু দ্য নর্মাল মানে ম্যাস কনজিউমার্স ওটা নেওয়ার জন্য রেডি ছিল না যে মেডুসা ওয়াজ আ রেপ সার্ভাইভার হু গ্রু ব্যাক স্ট্রঙ্গার, হু কেম ব্যাক স্ট্রঙ্গার। তো আমরা কিন্তু অবজেক্টিফিকেশনের মানে manifestation we can just see in Greek mythology if we go that far back. I think thank you so much Mithulapu, and thank you so much Shantu ma'am. আমরা 1 ঘন্টা 7 মিনিটে আছি, আমরা একেবারে কম সময়ে চলে আসছি। আমি একটু চেষ্টা করব লাস্ট কয়েকটা পয়েন্ট নেবার। সারা এলমা রিডি আমাদেরকে প্রশ্ন করেছেন, আচ্ছা অবজারভেশন দিয়েছেন। হ্যাঁ, our literature both classic and contemporary creates an image of a Bengali woman draped in a sari with teeth, khopa and churi. All of it makes her desirable and object of lust. Exactly. একদম নারী দেখলে, এরকম নারী দেখলে পুরুষের মনে কামনা জেগে ওঠে, আকর্ষণ তৈরি হয়, তাকে পাবার অর্থাৎ তার মালিকানা পাবার ইচ্ছা জাগ্রত হয়। অবজেক্টিফিকেশনের একটা উৎস বইয়ের পাতাতেও পাওয়া যায়। হ্যাঁ, এই কথাগুলো আসলে এতক্ষণ ধরেই হচ্ছিল বিভিন্ন ভাবে। এখানে যে ও যেটা বললো, এইটাতে অবজেক্টিফিকেশন লিড টু সেলফ অবজেক্টিফিকেশন। আমি যখন এগুলো পড়ে পড়ে জেনে আসি যে এই কাজগুলো করলে বা এই কাপড় পরলে আমি আরো আই উইল বিকাম মোর অ্যাট্রাক্টিভ, আকর্ষণ যেটা বলছেও, সেইটা কিন্তু দ্যাট লিডস টু ইয়োর সেলফ। আমরা নিজেদেরকে কিভাবে অবজেক্টিফাই করি, আমি কিভাবে আয়নায় তাকিয়ে আমি কি দেখছি, আমি নিজের বডির জন্য বা নিজের জন্য আমি কি চাই, what kind of body am I aiming for, that leads to a lot of mental disorders, eating disorders, নিজের সেলফ বডি শেমিং, অন্য কারো বডি শেমিং, ইভেন হ্যাবিচুয়াল বডি মনিটরিং, যে অভ্যাসগত ভাবে আমি প্রতিদিন একবার আয়নার সামনে যেতে আসতে, হোল রেলম অফ বডি আসে। এইটাই কিন্তু এই যে ও যেটা লিখলো যে হোয়াট উই অ্যাজ উইমেন থিঙ্ক মেন ওয়ান্ট টু সি অর সোসাইটি ওয়ান্টস টু সি, আমি নিজেকে অবজেক্টিফাই করে ফেলছি।
এক্স্যাক্টলি। এবং এই জিনিসটা কিন্তু আমাদেরকে বলা হয় মেয়ে মানুষ মানেই হচ্ছে সবসময় আয়না দেখবে, মেয়ে মানুষ মানেই হচ্ছে সবসময় পোশাক আশাক নিয়ে চিন্তা করবে, এবং এই কথাগুলো বলার মাধ্যমেও কিন্তু আমাদেরকে ওই বক্সের মধ্যে রেখে দেওয়া হচ্ছে। এটাও চিন্তা করা হয় যে আমরা কখনোই বক্সের বাইরে বের হতে পারছি না, এই আমাদের স্টিগমাটাইজ করা হয়। ছোটবেলা থেকে শেখা যে লিটারেচার বা মুভিজ আমরা যে গল্পগুলো শুনে আসছি সেগুলোকে আসলে আমরা ওই জায়গাগুলোতে আসলে পয়েন্ট করে কোয়েশ্চেন করি না। একটু আগে হচ্ছে মেডুসার কথা বলা হচ্ছিল, আমি ওই পয়েন্টে একটু আমি আবার দ্রৌপদীর কথায় আসছি, যে আমরা যখন মহাভারতের দ্রৌপদী পড়ছি ক্লাসিক লিটারেচার হিসেবে আমি ধরলাম যে ওখানে যখন আমি দ্রৌপদীর কাহিনীটা বস্ত্রহরণের কাহিনী দেখলাম, the importance that is given on the fact that she cannot be unclothed, right? এবং এইটা যে আমরা এই যে ক্লোদিং এর উপরে যে ইম্পর্টেন্স, সোসাইটাল ইম্পর্টেন্স, এটা যে আমরা শিখে গেলাম, আমাদের রিয়েল লাইফে যখন এরকম কাপড় ধরে টান দেওয়া হবে তখন কিন্তু বেসিক্যালি আমাদের কাপড়টা খুলবেই। আর ওখানে যে সুপারন্যাচারাল ইন্টারভেনশন আসে সেটা কিন্তু আমাদের এখানে আসে না। প্লাস উই ডোন্ট গেট টু টক অ্যাবাউট দ্য ম্যারিটাল রেপ, যে এরকম ওর কনসেন্ট ছাড়া যে আসলে এরকম 5 ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেল, তারপরে ওর কনসেন্ট ছাড়া ওকে অবজেক্ট হিসেবে মানে দিয়ে দেওয়া হলো পাশার খেলায়, এইগুলা নিয়ে আসলে we don't get to talk about it. আমরা just listen to one of the comments how objectification leads to rape culture, but I think exactly one of the comments I saw was যে কিভাবে রিলেট করে একটার সাথে আরেকটা। I think we are already answering that, যে মানে when we are objectifying somebody এটাই হচ্ছে যে rape culture মানে কি, মানে where we are perpetuating violence against women, is how all these tie into rape culture আর কি। What is rape culture? ধর্ষণের আবার সংস্কৃতি কি? Well, sorry to say, Dharshan has become part of our Sanskriti at this point. Churi and Lal Sleep and Khopa and Belly Food are part of our Sanskriti. I honestly think at this point we are at that sad and sorrowful, tragic juncture যে ধর্ষণও has become a part of our Bengali and Bangladeshi Sanskriti, because আমরা যেভাবে এটাকে ট্রিট করছি বা যেভাবে আমরা সিস্টেম্যাটিক্যালি এটাকে পারপেচুয়েট করতে দিচ্ছি, এবং অবজেক্টিফিকেশনের হোল আইডিয়াটাই তো হচ্ছে আমি তোমার বডিটা আমার, আমি যা ইচ্ছা করব। তো তখন তো আর কনসেন্টের যে আমরা কনসেপ্ট নিয়ে যে শান্ত আপু বলছিল ম্যারিটাল রেপ বলি বা এনি রেপ সিচুয়েশনে, ও তো কনসেন্ট দেওয়ার ক্ষমতাই নেই। আমার তো ওই মানুষটাকে আগে ডিগনিফাইড করতে হবে অ্যাজ এ হিউম্যান বিং, যার কিনা অথরিটি এন্ড এজেন্সি আছে হ্যাঁ বা না বলার। আমি তো এখানে একটা সিস্টেম ক্রিয়েট করেছি কালচারালি যে হ্যাঁ বা নাতে ওই যে তু হা কর ইয়া না কর কি এসে গেল, মানে রাগলে তোমায় লাগে আরো ভালো, না রাগ হয়ে না বলছে ওকে তো আরো সুন্দর লাগছে, তো তাহলে তো আমার না দেখে আমি আরো অ্যাট্রাক্টেড হচ্ছি। আরেকটা আছে না ইয়ে উসকা স্টাইল হোঙ্গা হোটো পে না দিল মে হা হোঙ্গা, রাইট, তো ওটা তো হিন্দিতে এটা শুনেছি যে ওইটাই, বা ওই যে তোর ভাঙা গাড়িতে আমি যাব না, জোর করে নিয়ে যাবে ভাঙা গরুর গাড়িতে। সো মানে অল অফ দিস কিন্তু নালিফাইজ, এই যে দিস ইজ ওয়্যার আই উইল ইউজ দ্য ওয়ার্ড নালিফাই, nullifies the authority that the woman has to say no, because ও তো একটা বস্তু, ও তো একটা প্রাণহীন জড় সামগ্রী। আমার ফোনের যেরকম আমি ফোনটা উঠাবো কি ফেলবো কি ইউজ করব হ্যাঁ না বলার ক্ষমতা নাই, ওই মানুষ ওই মহিলাটার মেয়েটারও হ্যাঁ বা না বলার কোনো মানে জায়গা নাই বা বেসিক্যালি রাইট। যখন করছি তখন আসলে ওই মানুষটার ফিলিংস ইমোশনস বা আমি যে ওইটাকে সিম্পাথাইজ করব, ওইটাকে রেসপেক্ট দিব, ওই জায়গাটা থেকে আমরা সরে যাচ্ছি। এরকম আমি এটা বলবো এক্স্যাক্টলি আমরা বেশ কম সময়ে চলে এসেছি মিতুল আপু। হ্যাঁ, আপনি আপনার পয়েন্টটা শেষ করবেন। এন্ড ইটস 1 hour and 13 minutes. Rape culture and consent is একটা কথা বলবো। ফর এক্সাম্পল, if there is a man flirting with me, আমার সাথে আসছে এটা কথা বলবে, আমি যদি 10-12 না বলি, সেই নাটার না যতখানি ইম্পর্টেন্স হবে। আমি যদি বলি আই হ্যাভ আ বয়ফ্রেন্ড, আই এম ম্যারিড, ওই যে ওইখানে আমার হাজবেন্ড, এইটা যে মুহূর্তে আমি বলি সাথে সাথে আমার আর 10 বার না বলা লাগে না। আমার ওই একটা যে আমার মেইল একটা অথরিটি যে আমার সাথে আছে, সো আ ম্যান only listens only when there is another man involved. যে আমার নায়ের কোনো ভ্যালু না মিতুল, তোমার নায়ের কোনো মূল্য নাই। তোমার সাথে যে তোমার যে দায়িত্ব তার যে ছেলেটার, সে যদি তোমাকে দিতে চায়, সে যদি বলে যে না নিবা না, only then আমি তোমাকে নিব না। তুমি যদি বলো না আমাকে নিও না, আমি তাও নিব। and that is really how rape culture, যদি খুবই সিম্পলি without using a lot of gender heavy words, যে আমরা যেভাবে বলতে চাই যে মেয়েটার নাটাকে আমরা মানে সেটা
ইম্পর্টেন্সটা না দেওয়া, গুরুত্বপূর্ণটা বোঝা না আর কি। অ্যাবসলিউটলি, আমরা 1 ঘন্টা 14 মিনিটে চলে এসেছি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমরা একদম লাস্ট কমেন্ট করবো, লাস্ট দুটো কমেন্ট করবো। প্রথম কমেন্ট হচ্ছে রামিসা রহমান, থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস। রামিসা একটা অবজারভেশন দিয়েছে, there is a lack of open dialogue among the mass regarding mental and physical violence against women. We do not talk about it. We tend to point out the problems and give the decision, but there is not enough talk about in between journey or about how to reach the solution. Basically এই পারপাসে কিন্তু আসলে আমরা এই কনভারসেশন বা টক সিরিজটাকে ইনিশিয়েট করার মেইন প্ল্যানটাই ছিল যে আমরা এত বেশি কথা বলবো যে কানের মধ্যে একটা সময় বিরক্ত হয়ে হলেও জেনে যাবে যাচ্ছে এটা কোনো এটা হয়, এটাকে এটা বলে, ওটাকে সেটা বলে। সো দিস ইজ হোয়াট উই আর অ্যাকচুয়ালি ট্রাইং টু ডু, এন্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমার কাছে মনে হয় যে আমরা আর 5 মিনিট একটু যদি আপনাদের কাছ থেকে চেয়ে নেই, আমাদের সামারাইজেশনের একেবারে শেষ পর্যায়ে চলে এসছে। আমার একটা ব্যক্তিগত প্রশ্ন আছে, এই হ্যাঁ ম্যাম আপনি কিছু বলবেন? না প্লিজ শেষ করো। আমার ওই ব্যক্তিগত প্রশ্নটা আমি খুব ছোট করে দুজনের কাছ থেকে উত্তর চাইবো। শান্ত ম্যাম এবং মিতুল আপু দুজনকে আমি ব্যক্তিগতভাবে চিনিও। আমার প্রশ্নটা আমি গতবারও করেছি এবং আমার মনে হয় আমি কয়েকবারই করব। প্রশ্নটা হচ্ছে যে ডু ইউ ফিল ফ্যাটিগড এন্ড টায়ার্ড ওয়াচিং অল অফ দিস থিংস? মানে কখনো কি এরকম হয় যে আর কত বলবো, আর কত দেখবো? এটা মানে সহ্য করারও তো একটা লেভেল আছে বা কথা বলারও একটা লেভেল আছে। সারা জীবন দিয়ে দিলাম এটা নিয়ে কাজ করতে করতে। অনেকে আছে না যে যারা আমাদের মধ্যে অনেক সিনিয়র জেন্ডার অ্যাক্টিভিস্ট, মিতুল আপু তো অনেক ইয়াং মাইন্ডেড এবং নিজেও ইয়াং, বাট একটা সময় তো বয়স হবে এবং তারা দেখা যাচ্ছে 15-20 বছর 25 বছর কাজ করেছেন, তাও তারা দেখছেন যে আসলে বাসার ভেতরের কাজের মেয়েটার সাথে এরকম হচ্ছে, বাসার ভেতরে নিজের নাতনির সাথে এরকম হচ্ছে, বা আমার বোনের সাথে এরকম হচ্ছে। ডু ইউ ফিল টায়ার্ড এন্ড ফ্যাটিগড বিইং আ ওম্যান, যে সারাটা জীবন জাস্ট এইরকম এটার সাথে ফাইট করতে করতেই চলে গেল? হাউ ডু ইউ অ্যাকচুয়ালি কি বলবো, পুট আ ফুল স্টপ অন ইউর থটস যখন এরকম ফ্যাটিগ এন্ড টায়ার্ড লাগে? দুজনই একটু একটু করে। মিতুল আপু বলবেন নাকি আমি বলবো? আচ্ছা গো অ্যাহেড। আমি হচ্ছে এক্স্যাক্টলি এইটার সাথে একদম রিলেট করে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমি যখন প্রথম লেকচারার হিসেবে জয়েন করি তখন যে কোর্সগুলো দেওয়া হতো বা কোনো না কোনো ডিসকাশনে প্রেজেন্টেশন হোক যেটাই হোক, দেখা যেত কেউ না কেউ এই যে ফিমেল ফেমিনিজম বা এরকম টপিক নিয়ে করলে একটা বিশাল ডিসকাশন হতো ক্লাসের মধ্যে এবং সবাই সবার ওপিনিয়ন দিত। এবং আমার কাছে না শুরুর দিকে খুব অবাক লাগতো যে আমি প্রত্যেকটা ক্লাসে গিয়ে, প্রত্যেকটা সেমেস্টারে গিয়ে, প্রত্যেকটা ইয়ারে গিয়ে I am having exactly the same dialogue, same conversation সবার সাথে। এবং যেই স্টেরিওটাইপ গুলা হচ্ছে আমি আগের ক্লাসে ভেঙে এসেছি, সেটা নতুন একটা সেমেস্টারে গিয়ে আমি এক্স্যাক্টলি সেম স্টেরিওটাইপ গুলাই পাচ্ছি। একটা টাইমে খুব অবাক লাগতো, পরে আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ আ সেলফ রিয়েলাইজেশন যে এটাই আসলে সোশ্যাল কন্ডিশন, যে আমরা কিছু স্টেরিওটাইপ নিয়ে বাস করি এবং এটা আসলে না যত কথা বলা হবে সেটা আমার দায়িত্বের জায়গা থেকে আসলে আমাকে বলতেই হবে। কারণ আমি যদি এটা অ্যাড্রেস না করি আমি আসলে সেকেন্ড কারো উপরে ছেড়ে দিতে পারবো না, যে ডিপেন্ড করতে পারবো না যে উনি তো অ্যাড্রেস করবে বা ওই বাসায় বাবা মা তো আসলে এই জিনিসটা বুঝিয়ে বলবে। কারণ যদি ওরকম হতো তাহলে আসলে প্রত্যেক ক্লাসে, প্রত্যেক সেমিস্টারে, প্রত্যেক কোর্সে আমাকে একই কনভারসেশন আসলে করতে হতো না। তো যতদিন পর্যন্ত আসলে এটা আমাদের সিচুয়েশন চেঞ্জ না হচ্ছে, এখানে যেমন একটা ফোরাম তৈরি করা হচ্ছে যেখানে আমরা একটা বেশি আউটরিচে আমরা মানুষের সাথে এগুলো নিয়ে কথা বলতে পারছি, এইরকম আমাদের ক্রিয়েট করতেই হবে, কনভারসেশন আমাদেরকে চালাতেই হবে। এটার থেকে আসলে বের হওয়ার কোনো উপায় নেই। মিতুল যদি কিছু অ্যাড করেন। আমার আচ্ছা হ্যাঁ মিতুল আপু, you know how we have this angry young man notion, সবাই এটা খুব বলে, such a passionate young man, and it's considered to be such a great personality trait, খুব attractive, তো একটা খুবই angry young man, so passionate, bold, the word bold also, on the other hand মেয়েদের জন্য হলে মেয়েদের এত রাগ ভালো না, মেয়েদের এত, you know what, honestly, to hell with all of that, I'm going to stay angry. I'm very angry and I have so much anger that it will last me a lifetime and possibly a few lifetimes. মানে honestly there's just so much, like I said, আমাকে যে angry feminist is such a গালির মতো আমরা ভাবি না, আমাদের বাংলাদেশে তো গালি দেয়া হয় এটা aggressive feminism, you're an angry এত angry feminist হয়ো না মিতুল, calm down, সুন্দর করে বলো, বলবো না সুন্দর করে, sorry, that is where obviously I have lost my patience, yes, and I've realized that ওইগুলা বলে বলেও those were also ways to demean me and diminish me and keep me small, যে আমাকে কেন
নাইসলি বলতে হবে, আমাকে কেন পোলাইটলি বলতে হবে? আমি পোলাইটলি না বললেও মাই অপারেশন রিমেইনস মাই অপারেশন। আমাকে নাইসলি তোমাকে তোমার কানে শ্রুতিমধুর করে বললেই আমার অপারেশন, আর শ্রুতিমধুর করে না বললে আমার শোষণ তোমার চোখে পড়বে না। I don't care. Honestly, I am at that level. I think you can call it after a 10-year fight. I'm at that stage where I honestly don't care if it bugs you. I don't care if it bothers you. I don't care if you think I need to be polite and respectful, because I don't. I don't feel that way. I don't feel the need. So I have actually, the way I keep my fight going is এই যে externalities যে আমাকে মানুষ দিতে ট্রাই করে না, be nice, be calm, be patient, আমি ওগুলা থেকে সরে আসছি। যে ওগুলা নিয়ে ভাবলে আমি টায়ার্ড হয়ে যাব, ওগুলা নিয়ে ভাবলে আমার ফাইট, আমার প্রায়োরিটি চেঞ্জ হয়ে যাবে, ওগুলা নিয়ে ভাবলে আমার কাজ হবে না। সো ওই I have to prioritize, and that is the one that I have decided to just let go. যে I don't care if you think I am screaming too loud. I don't care if you think if my presence bothers you, and I don't care if you think if my words hurt you at this point, because they should hurt, they should bother you, we should make you uncomfortable, and you should feel like you should do something and change about it, and just leave. If you can't, then you're taking up too much space. Just get out. If you don't like where I am, then you get out. I'm not leaving anymore. And that's sort of the mindset where I am. Exactly. Thank you so much. Thank you so much. আসলে আমি অ্যাড করতে চাচ্ছি, if I can, just half a minute. হ্যাঁ ম্যাম, I understand মিতুল আপু completely, because এই যে পেশেন্স যে অ্যাকচুয়ালি আটকে যায় বা ওই পেশেন্স শেষ হয়ে যায়, এই জায়গাগুলো আসলে things like this happen around us in so many levels. People joke about rape, people joke about sexual abuse, people joke about sexual assault. গালির মধ্যে গিয়ে সবই নারী কেন্দ্রিক গালি, এই সব কিছু আসলে দেখতে দেখতে না একটা টাইমে হচ্ছে ওই তারটা ছিঁড়ে যায়। সো আমি হচ্ছে আমার জায়গা থেকে বলছিলাম যে আমি আসলে বেসিক্যালি স্টুডেন্টদেরকে হ্যান্ডেল করি, তো আমার কাছে মনে হয় ওদের কথা শোনা জরুরি, কিন্তু একটা টাইমে রেসপন্সিবিলিটি নিতে হবে যে it doesn't matter whether you're a man or a woman, if you're an active member in the society, if you're roaming out around, তোমাকে ওই রেসপন্সিবিলিটি নিতে হবে যে how does your presence affect everybody else. তুমি আসলে কতটুকু অবজেক্টিফাই করছো মানুষকে, কতটুকু মিসট্রিট করছো, মানে ওইভাবে করে। সো ওই জিনিসগুলো মনে হয় আই থিঙ্ক একটা টাইমে গিয়ে হচ্ছে এই আপনাকে চিৎকার করাটা করতেই হবে, না হলে আসলে মানুষ ভালো কথা শোনে না। Exactly. Thank you so much. Thank you so much. I wish আমরা হচ্ছে এই কনভারসেশনটা আর অনেকক্ষণ সময় ধরে চালাতে পারতাম, কারণ হচ্ছে আমরা বুঝতেই পারছি যে আমাদের চারজনেরই অনেক কথা বলার আছে, কিন্তু আসলে আমরা বলতে পারছি না। একটা পর্যায়ে গিয়ে সময়ের জন্য আমাদেরকে থামতে হয়। আমরা শেষ করে ফেলবো খুব দ্রুত। তার আগে আমি আমাদের দুইজন স্পিকারের কাছ থেকে খুবই ছোট করে জাস্ট যদি তিনটা পয়েন্ট করে আপনাদের কাছ থেকে জানতে পারি, আপনারা এতক্ষণ যা বললেন তার বাহিরে এই যে এত কথা আমরা বলছি, অবজেক্টিফিকেশন অফ উইমেন হচ্ছে এবং অবজেক্টিফিকেশন অফ উইমেনের মাধ্যমে ডিহিউম্যানাইজেশন অফ উইমেন হচ্ছে, এর মাধ্যমে রেপ কালচারকে আমরা ইনস্টিগেট আসলেই করছি। এটার সমাধান কোথায়? আমরা আমাদের প্রত্যেক দিনের জীবনে তিনটা কি কাজ করতে পারি, বা আমাদের প্রত্যেক দিনের জীবনে আসলে সবাইকে নিয়ে কি কাজ করতে পারি যেটার মাধ্যমে আমরা অবজেক্টিফিকেশন অফ উইমেনকে থামাতে পারবো। শুরু করবো মিথিলা আপুকে দিয়ে, খুবই ছোট্ট করে যদি বলতেন, তারপরে চলে যাবো শান্তির কাছে। থ্যাংক ইউ। I don't think আমার দুটা বা তিনটা হবে। That's actually very good point, Rihun, that you point out, because আমরা তো প্রবলেম নিয়ে কথা বলি যে সলিউশন হারিয়ে যায়। That direction একজন বলছিল যে জার্নিটা নিয়ে কথা বলাটা জরুরি। তো সেই জন্য যে নট দ্যাট আমরা খালি এখানে প্রবলেম নিয়ে চিন্তা করছি, আমরা সলিউশনসও দিতে চাই। One of the biggest things that I think we should do is introduce comprehensive sexual education বা sex education in our schools, and একদম ছোট থেকে। I don't mean যে খালি adolescence and puberty ওগুলা নিয়ে জুনিয়র লেভেল থেকে, আমি একেবারে প্রাইমারি স্কুলে জেন্ডার বলি বা সেক্সুয়াল এডুকেশন বলি, বডি চেঞ্জ বলি, all of that, body parts কে বোঝা, নিজের কোথায় কি কোনটা আনকমফর্টেবল লাগে, all of that, তোমার বডির ওনারশিপ নিজের নিতে শেখা, কনফিডেন্স শেখা, ক্যারিং দ্য বডি দ্যাট ইউ হ্যাভ, এগুলো সব আসে কিন্তু নলেজ থেকে। তো আমি তো বলবো কম্প্রিহেন্সিভ সেক্স এডুকেশন কারিকুলাম ইনকর্পোরেট করা। এটা বললেই মানুষ খালি বলে ও এখন ক্লাসরুমে পড়ান দেখাবে, দ্যাট ইজ নট হোয়াট আই মিন। দেয়ার ইজ অ্যাকচুয়াল পেডাগজি, অ্যান্ড্রাগজি থেকে শুরু করে অনেক কিছু আছে যেখানে কিভাবে আমি এই যে প্রোপ্রিয়েট ভাবে শিশু থেকে শুরু করে একেবারে অ্যাডোলেসেন্ট লেভেলে আমি সেক্স এডুকেশনটা দিতে পারবো উইথ দ্য প্রপার ইনফরমেশন দ্যাট দে নিড। তো আমি সেভাবেই ওটা করলে আমাদের অনেক অ্যাবিউজও কমে যাবে আমার কাছে যেটা মনে হয়। তো সেক্স এডুকেশন কম্প্রিহেন্সিভলি আমাদের একেবারে পাবলিক প্রাইভেট অল কারিকুলামস ইনকর্পোরেট করা। এবং আরেকটা যেটা আমি বলবো
যে নিজেরা রিফ্লেকশন, আমাদের আই থিঙ্ক জাতিগতভাবে রিফ্লেকশনের টেন্ডেন্সিটা কম, যে রিফ্লেক্ট করলেই নিজের কাছে নিজের আনকমফোর্টেবল লাগে, নিজের কাছে নিজের ছোট হতে হয়, নিজের কাছে নিজের খারাপ লাগে। একদম। তো আয়নায় তাকিয়ে ওই পাকা চুল দেখতে পাওয়ার মতোই লাগে কিছুটা, যে যেটা আমি দেখতে চাই না, আমি দেখবো না। সো রিফ্লেকশনও কিছুটা ওরকমই, নিজের সেলফ রিফ্লেকশনটা আমাদের অ্যাজ আ প্র্যাকটিস আমাদের নর্মালাইজ করা, যে আমার নিজের মধ্যেও আমার টক্সিক ট্রেট ছিল, আমার নিজের মধ্যেও আমি পেট্রিয়ার্কাল নর্মস মানে ধরে রাখছি কিছু হার্মফুল নর্মস, কিভাবে আমি সেটা কোন কোন জায়গায় আমি কি জোকসে হাসলাম, একদিন হাসলে পরের দিনে আমি হাসতাম এমন তো কোনো কথা নেই, একদিন হেসে ফেললে সেটা উপলব্ধি করে সেখান থেকে বেরিয়ে এসে নর্মালাইজিং বিইং রং, নর্মালাইজিং গ্রোথ, এই জিনিসটা আমাদের কালচারালি অ্যাকসেপ্টেন্স একটা জায়গা করতে হবে, যে ঠিক আছে আমি 2 বছর আগে ভুল বলেছি, 2 বছর আগে আমি ভুল ভেবেছি, এখন আমি শিখেছি। আই ফিল লাইক আমরা এই রেসপেক্টফুলি যে নিজের ভুল স্বীকার করা বা নিজের শেখার জায়গাটা, এটা আমরা মেনে নিতে এখনো সামহাউ কালচারালি ওই যেই ড্রাইভারটা ভুল করে সে বেশি চিৎকার করে রাস্তায়, এখনো আমরা সেখানেই আটকে আছি। যে ড্রাইভারটা ভুল করে সে কিন্তু সরি ভাই মাফ চাই বলে চলে যায় না, নিজেদের কাছে নিজেদের সরি মিতুল আই ওয়াজ সো রং 5 years ago, নিজেকে নিজে বলা যে ইউ looked at yourself, you self objectified, you laughed at your guy friends, you used the same galis. So নিজের রিফ্লেকশনের জায়গা থেকে এই যে এত কথা শুনলাম, go away from this conversation লাইফ শেষ হওয়ার পরে হোয়াট এইগুলোর মধ্যে থেকে হুমায়ুন আহমেদের বই কোনটা আর ভালো লাগবে না নেক্সট টাইম পড়ে, বিকজ আমার এখন নতুন একটা আন্ডারস্ট্যান্ডিং, অ্যান্ড টু অ্যাকসেপ্ট ইট যে এই বইটা আমার এখন আর ভালো লাগে না, এই বইটাকে আমার এখন প্রবলেম্যাটিক মনে হয়, এবং ওনারশিপ নিয়ে সেটা বলা যে না সবার ভালো লাগলেই আমার ভালো লাগতে হবে না। তো ওই আমি বলবো দুইটা, ইউ আস্ক ফর 3, আই অনলি হ্যাভ 2, যে সেক্স এডুকেশন এন্ড রিফ্লেকশন। থ্যাংক ইউ সো মাচ মিতুল। শান্তুর কাছ থেকে শুনতে চাচ্ছি থ্যাংক ইউ সো মাচ শান্তু ম্যাম, কিছু বলার থাকে তোমার প্লিজ। বিউটিফুল পয়েন্টস দ্যাট মিতুল মেনশন। আমি একটু ওইটাই করব যে আসলে আমাদের এই যে ন্যারেটিভটা আছে সেটাকেই করা, যে রাদার দ্যান আমরা পারফেকশন, আমরা প্রগ্রেসকে করি, অ্যাপ্রিসিয়েট করি, যে আগে যেটা ছিলাম সেটার থেকে আমরা আসলে কত দূর এগিয়েছি, কতটুকু চেঞ্জ হয়েছে সেটাকে অ্যাকনলেজ করি, সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। আমাদের আরেকটা জিনিস দ্যাট আই ওয়ান্ট টু পয়েন্ট আউট ইজ এই যে আমাদের যে ডেফিনিশনস গুলা, আই থিঙ্ক আমাদের এগুলা নিয়ে একটু কথা বলা উচিত। যত আমরা কনভার্স করব তত আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে, যে এটা আসলে এটার মানেটা কি, মেল গেজের মানে কি, অবজেক্টিফিকেশনের মানেটা কি, আমরা যখন এই যে এরকম টার্মস গুলো, ফেমিনিজম আসলে জিনিসটা কি, আমরা কেন এটাকে ইকুয়ালিটি বা এমনি ইকুয়ালিজম হ্যান ত্যান এগুলা বলছি না, কেন আমরা ফেমিনিজম বলছি, যাতে করে আমরা এই টার্ম গুলাকে ভয় না পাই। তো সেকেন্ড টাইম যখন আমি নিজেকে ফেমিনিস্ট হিসেবে আমি আখ্যায়িত করব, আমি আসলে নিজেকে ইনসাল্ট করছি না, আমি ফেমিনিস্ট হিসেবে বিকজ আই নো আমার এই ফেমিনিজমের এই ব্যাকগ্রাউন্ড, আমি এইভাবে আমি নিজেকে ফেমিনিস্ট হিসেবে আখ্যায়িত করছি। সো এই টার্ম গুলাকে নর্মালাইজ করা, টার্ম গুলাকে আরো কনভারসেশনে, এভরিডে কনভারসেশনে নিয়ে আসা, সেটা একটা। আরেকটা পয়েন্ট দ্যাট আই উড ওয়ান্ট টু মেনশন ইজ উই হ্যাভ টু মানে কনসিয়াসলি একজন আরেকজনকে, আই থিঙ্ক কথা বলার মাঝখান থেকে এটা আসবে, যে উই হ্যাভ টু কনসিয়াসলি স্টপ কনজিউমিং ড্যামেজিং মেটেরিয়াল। আপনি কিন্তু ইউটিউবে গেলে আপনি দেখবেন যেখানে যে রেপ সিনস গুলো আছে কোনো মুভির, বা ওরকম অ্যাগ্রেভেটিং মানে ওরকম সেক্সুয়ালি ইনোয়েন্ডো দিয়ে যে গানগুলো আছে সেগুলোর ভিউ কিন্তু সবচেয়ে বেশি। আপনি কোনো বাংলা নাটক দেখছেন যে নাটকের টাইটেল গুলা একটু সুরসুরি দেয়, সেই নাটকগুলোর কিন্তু ভিউ বেশি হয়। সো এই ক্লিকবেট গুলা, এইগুলাতে আপনি কেন পড়বেন? আপনি জানেন যে এটা রেপ কালচারে কন্ট্রিবিউট করছেন, আপনি কেন সেটাতে কন্ট্রিবিউট করবেন? আপনি যদি একটু কনসিয়াস হন, সেই জায়গাগুলোতে নিজেকে মানে কন্ট্রোল করেন, যে আমি যেটা হচ্ছে এই কালচারটাকে প্রমোট করছে, আপনি রেপ কালচারের অ্যাক্টিভিস্ট না হয়ে আপনি এটাকে কিভাবে থামানো যায়, আপনার একটা ক্লিক কিন্তু ম্যাটার করে, আপনার একটা শেয়ার ম্যাটার করে। সো ওইটাতে একটু এই যে আমরা ইন্টারনেট ল্যাঙ্গুয়েজ বা ইন্টারনেট যে অ্যাক্টিভিটিস গুলা, সেটা আমার পার্টিসিপেশন কিভাবে করে এটাকে হেল্প করছে, বা আমার পার্টিসিপেশন কিভাবে এটাকে স্টপ করছে, সেটার ব্যাপারে একটু কনসিয়াস হওয়া। আর একটা লাস্ট পয়েন্ট দ্যাট আই ওয়ান্ট টু মেনশন, সেটা হচ্ছে ফ্যামিলির দিক থেকে হচ্ছে একটু কনসিয়াস হতে হবে। ইফ ইউ আর পেরেন্টস অর ইফ ইউ আর আমরা খালা খালু যেটাই হই না কেন, মামা চাচা যেটাই হই না কেন, আমরা যদি এটার ব্যাপারে জানি এবং আমি জানি যে কিভাবে করে এটা একটা আরেকটার সাথে এভাবে কানেক্টেড, আই থিঙ্ক আমাদের যে ছোট যারা আছে তাদের সাথে এগুলো নিয়ে কথা বলা,
যে যাতে করে ওরা ফ্যামিলি থেকে নিউজ গুলা পায়, এই কনভারসেশনে ইনভলভ হয় যে আচ্ছা এগুলা প্রবলেমেটিক, এগুলাতে হয়তো আমরা ইনভলভ না হই, বা এগুলাতে হয়তো আমি আরেকটু সেকেন্ড বাই চিন্তা করি যে আমার এখানে কি হচ্ছে। মানে বেসিক্যালি ওই ধরনের নিউজ, ড্যামেজিং নিউজ তো আপনি সব জায়গায় পাবেন, ড্যামেজিং কথাবার্তা সব জায়গায় পাবেন। একটা সোর্স নিজের থেকে তৈরি করা যেটা কিনা ওইটার উল্টা একটা কথা আপনাকে দিচ্ছে বা ওইটারই একটা ইন্টারপ্রিটেশন দিচ্ছে। সো আই থিঙ্ক ওই জিনিসগুলাকে প্রমোট করা, প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসা, দিস উড হেল্প আস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আসলে এত কিছু জানলাম, এত কিছু কথা বললাম, উই স্পোক আওয়ার হার্ট আউট। যদি শেষ করতে না হতো খুবই ভালো হতো, কিন্তু সময়ের জন্য শেষ করতেই হয়। আমার আসলে খুবই কঠিন একটা দায়িত্ব এখন আছে যে আমাকে সামারাইজ করতে হবে। তবে তার আগে আমি চলে যাব হচ্ছে অভির কাছে আমাদের ফাইনাল নোট, ফাইনাল বিদায় নিয়ে নেওয়ার জন্য। তারপরে হচ্ছে আমি সামারাইজ করবো। অভি প্লিজ। থ্যাংক ইউ ম্যাম। আসলে বিষয়টা এরকম হয়েছে যে প্রত্যেকবার পোস্টারে এরকম একটা ছবি আসে যেখানে আমার নামের নিচে দেওয়া থাকে হোস্ট, আমি যেটা দীপ্তকে প্রতিবার মানা করি। বাট বিষয়টা হচ্ছে যে কখনোই গত কয়েকটা এপিসোড করেছি, বাট আজকের মতো জেনুইন কনভারসেশন মনে হয় আমি নিজে থেকেও শুনতেও পাইনি এবং আমি নিজে থেকে ফিলও করতে পারিনি। এটা খুব আন্ডারস্টেটমেন্ট হয়ে যাবে, উইথ অল ডিউ রেসপেক্ট টু আদার স্পিকার্স এন্ড এভরিওয়ান হু হ্যাভ পার্টিসিপেটেড ইন আওয়ার লাইভ সেশনস। বাট আমার কাছে মনে হচ্ছে আজকের সাবজেক্টটাই এরকম এবং এত বেশি রিলেটেবল, এত বেশি ভিভিডলি প্রেজেন্ট সোসাইটি, যে আমরা যখন এটাকে নিয়ে কোনো কথা বলতে যাই সবকিছু চলে আসে এবং খুব জেনুইন এক্সাম্পল গুলো চলে আসে। থিওরিটিক্যাল জায়গাটার চাইতে এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল অনেক বেশি। এই জন্য আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা একেবারে খুঁটিনাটি ছোট ছোট সব জায়গা থেকে, ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে, নিজেদের অভিজ্ঞতা থেকে সবকিছু নিয়ে এসেছেন এবং আপনাদের সময় দেওয়ার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। দুটো জিনিস বলবো, আজকে আমাদের সাথে যারা কমেন্ট করেছেন, প্রশ্ন করেছেন, কিন্তু আমরা আপনাদের প্রশ্নকে নিতে পারিনি এবং আপনাদের কমেন্টকে অ্যাড্রেস করতে পারিনি, আমরা অত্যন্ত দুঃখিত। আসলে আমরা যদি পারতাম তাহলে অবশ্যই কনভারসেশনটাকে আরেকটু লম্বা করতে পারতাম। তবে চেষ্টা করব আগামী সেশন গুলোতে এই ক্ষতি পুষিয়ে দেবার, এবং একই সাথে আমরা আশা করব যে আমাদের সাথে আজকে যে দুজন স্পিকার ছিলেন তারা পরবর্তীতে আমাদের যে কোনো এই ধরনের সেশনে ডাকে সাড়া দেবেন এবং একইভাবে আমাদের সবাইকে নিয়ে এরকম একটা থট প্রভোকিং কনভারসেশন করবেন। আজকের মতো আমি বিদায় নেব, আর দুজনকে রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ কনভারসেশন শেষ হবার পরে যাবেন না, আমরা ব্যাক স্টেজে কিছুক্ষণ কথা বলবো। আপাতত লাইভ থেকে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আবারও একই সাথে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি। টেক ওভার রোহন ম্যাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অভি। আমি সামারাইজ করার আগে আমি অবশ্যই আমাদের দুজন স্পিকার মিতুল মাহমুদ এবং হচ্ছে শারমিন আফরোজ শান্ত, তাদেরকে ভীষণ আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কারণ তারা আমাদেরকে সাহায্য করেছেন এই কনভারসেশনটাকে লাইভলি করতে, এই কনভারসেশনের বিভিন্ন টেকনিক্স গুলোকে তুলে আনতে, যেটা আসলে আমাদের খুবই দরকার। আমাদের যে সকল কমেন্টস এর উত্তর আমরা দিতে পারিনি, আশা করব যে এই আজকের লাইভ সেশনের পরে সেই কমেন্টস গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন সবচেয়ে কঠিন কাজ, সমাজে একদম ছোটবেলা থেকে ছেলে এবং মেয়েদেরকে আলাদা করে দেখা হয়, সেটা আমরা আমাদের প্রত্যেকদিনের জীবনে বুঝতে পারি। পারিবারিক পরিমণ্ডল থেকেই তাদেরকে অবজেক্টিফাই করা হয়, সেটা মানুষ হিসেবে একজন মেয়েকে, একজন কন্যা সন্তানকে তার প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা লেভেলে, একেবারে শিশু সন্তান থেকে শুরু করে পরবর্তী জীবনে ডিগ্রেড করে, মানুষ হিসেবে ডিগ্রেড করে, সেক্সুয়ালাইজ করা হয় তাকে, এবং এই জিনিসটা তার মধ্যে একটা ডিহিউম্যানাইজড সিচুয়েশন নিয়ে আসে। এই পুরো জিনিসটা একটা ওয়ান ডাইমেনশনাল জায়গা থেকে দেখা হয়, যেখানে মেয়েদেরকে অবজেক্ট হিসেবে নেওয়া হচ্ছে, তাদের উপরে তাদের পরিবারের বিভিন্ন মানুষদেরকে, তাদের বাবা, তাদের হাজবেন্ড, তাদের ছেলে, তাদেরকে হচ্ছে পাওয়ার কিংবা ওনারশিপ দিয়ে দেওয়া হচ্ছে। যখন ওনারশিপ দিয়ে দেওয়া হয়, যখন এই জিনিসটা দীর্ঘদিন ধরে চলতে থাকে, মহিলারাও তাদের নিজস্ব এজেন্সিটাকে হারিয়ে ফেলে। এই এজেন্সি হারিয়ে ফেলার পরিপ্রেক্ষিতে কি হয়, আমরা আমাদের নিজেদের পাওয়ার যেটা সেটা চিনতে পারি না, এবং যখন পাওয়ারটা চিনতে পারি না তখন যেটা করি, আমাদের ডিসিশন মেকিং ক্ষমতা হারিয়ে যায়, আমরা নিজেদেরকে নিয়ে কোনো কাজ করতে পারি না, নিজেরাও যে আমরা একটা সাবজেক্ট, নিজেরাও যে আমরা একটা সেন্টারে থাকতে পারি এইভাবে কখনো চিন্তা করতে পারি না, এবং কাজেও সেটা প্রতিফলিত হয়। আমাদের আজকের ডিসকাশনের মেইন আর্গুমেন্ট ছিল, মেইন প্রশ্ন ছিল যে আসলে অবজেক্টিফিকেশন অফ উইমেন রেপ কালচারটাকে ইনস্টিগেট করে কিনা, প্রভোক করে কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ। এই
জিনিসটা বুঝতে পারাটা খুবই ডিফিকাল্ট, কারণ আমাদের সমাজে প্রত্যেকটা জায়গাতেই অবজেক্টিফিকেশন অফ উইমেন এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমাদের প্রত্যেক দিনের জীবনে এমন ভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যে আমরা আসলে বুঝতেও পারছি না যে কিভাবে আমাদের নিজেদের কথা বলার মধ্যে, নিজেদের ব্যবহারের মধ্যে, নিজেদের অনুশীলনের মধ্যে আমরা রেপ কালচারটাকে এর মাধ্যমে ইনস্টিগেট করছি। ইনস্টিগেট এইভাবেই করি যে অবজেক্টিফাই করার মাধ্যমে, যেহেতু আমরা অলরেডি বলে এসেছি, মেয়েদেরকে ডিহিউম্যানাইজ করা হচ্ছে, তাদের পাওয়ারটাকে কেড়ে নেওয়া হচ্ছে, তাদের এজেন্সিটা দেওয়া হচ্ছে না, এবং এটার পরিপ্রেক্ষিতে আমরা ধরে নিই যে মেয়েরা নিজেদেরকে সাবমিসিভ হিসেবে রাখবে, তাদের কাছে কনসেন্ট বলে কোনো কিছু থাকবে না, তাদের ক্ষেত্রে কনসেন্ট বলে কোনো কিছু প্রযোজ্য হবে না, এবং পুরুষরা যেহেতু তাদের হাতে পাওয়ার আছে, তারা যা বলবে আমরা সেটা করতে বাধ্য হব। সেক্সুয়াল রিলেশনশিপ, সেক্সুয়াল ইন্টারকোর্সের ক্ষেত্রে তারা যা চাইবে সেটা আমরা দিতে বাধ্য থাকবো, এবং এই ধারণাটা যখন সমাজে বদ্ধভাবে চলে আসছে, সেখান থেকে রেপ কালচারটা ইনস্টিগেট হচ্ছে। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ওয়ার্ক প্লেস, সমস্ত জায়গাতে আমরা এই জিনিসগুলো দেখে আসছি। মিডিয়া, রিলিজিয়ান, লিটারেচার, এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে অবজেক্টিফিকেশন অফ উইমেনটাকে আরো বেশি করে বাড়িয়ে তুলছে। তাহলে সমাধান আসলে 2-3টা কথাতে বলে শেষ করা যাবে না, তারপরও সমাধানের জন্য আমাদেরকে কাজ শুরু করতে হবে। প্রথম কাজ হবে হচ্ছে আমাদেরকে we have to introduce a comprehensive sex education, সেটা হচ্ছে একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করে পরবর্তী পুরো সময়ের জন্য, যাতে আমরা ছোটবেলা থেকে শিখতে পারি যে আমরা বডি নিয়ে কথা বলবো, জেন্ডার নিয়ে কথা বলবো, আমাদের পিউবার্টি নিয়ে কথা বলবো, আমাদের অ্যাডোলেসেন্স নিয়ে কথা বলবো, আমরা আমাদের ছেলে এবং মেয়েদের স্বাভাবিক যে সম্পর্ক সেগুলি নিয়ে কথা বলবো। এর মাধ্যমে আমরা অবজেক্টিফিকেশন অফ উইমেন যে একটা প্রবলেমেটিক জায়গা, একটা সমস্যাজনক বিষয়, সেটাকে দূর করার চেষ্টা করব। 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকেই সেলফ রিফ্লেকশন করতে হবে, সেলফ রিয়েলাইজেশনের মাধ্যমে বুঝতে হবে যে আমরা কোন কোন জায়গা থেকে প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে নিজেরা কন্ট্রিবিউট করছি, কোন কোন জায়গা থেকে আমরা অবজেক্টিফিকেশন অফ উইমেন করছি, কোন কোন জায়গা থেকে আমরা উইমেনকে ডিহিউম্যানাইজ করছি। এবং যদি আমরা এটা করতে পারি, আজ থেকে হোক কাল থেকে হোক, আমরা নিজেদেরকে পরিবর্তন করে এটার এগেইনস্টে কাজ করতে পারবো। আমাদেরকে অন্যরা কি কাজ করছে সেটা ক্রিটিসাইজ না করে বরং এই ন্যারেটিভটা নিয়ে আসতে হবে যে প্রোগ্রেসটা হচ্ছে। যতখানি প্রোগ্রেস হয়েছে, একসময় আমরা কোনো মেয়েদেরকে স্কুলে পাঠাতাম না, সেখান থেকে এখন আমাদের মেয়েদের, শিশু সন্তানদের শিক্ষা হারের ক্ষেত্রে বাংলাদেশ রীতিমতো একটি রোল মডেল। এই প্রোগ্রেসটা নিয়ে আলোচনা করতে হবে। আজকে আমরা একটা প্যানেলে একজন পুরুষ এবং 3 জন মহিলা নিয়ে অবজেক্টিফিকেশন অফ উইমেনের কথা আলোচনা করছি, সেখানে আমরা ব্রায়ের মতো সোশ্যাল ট্যাবু যে জিনিসগুলো, সেগুলো নিয়ে খোলা মনে কথা বলেছি। এই বিষয়গুলোকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, এই প্রোগ্রেসগুলোকে সামনে নিয়ে আসতে হবে। আমাদেরকে আমাদের এই জাতীয় যত ট্যাবু বিষয় আছে, সোকল ট্যাবু বিষয়, সেগুলো জানতে হবে, কথা বলতে হবে, এগুলো ডেফিনেশন জানতে হবে, ফেমিনিজম কি, জেন্ডার কি, সেক্স কি, সেক্সুয়াল ইন্টারকোর্স কি, অবজেক্টিফিকেশন অফ উইমেন কি, এগুলো ডেফিনেশন জানতে হবে। এবং কনসিয়াসলি আমাদেরকে অবশ্যই যে বিষয়গুলো, যে কন্টেন্টগুলো আমাদের মনের মধ্যে রেপকে নিয়ে একটা ফ্যান্টাসি তৈরি করতে সাহায্য করে, সেই কন্টেন্টগুলোকে আমাদের কনসিয়াসলি অ্যাভয়েড করতে হবে। বিষয় হচ্ছে যে এটা একদিনে পরিবর্তন হবে না। আমাদের আজকের সমাজ একদিনে তৈরি হয়নি, দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে। এটার জন্য আমরা যদি আজকে টায়ার্ড হয়ে যাই, এতদিন ধরে কথা বলছি, সে কথা বলতে বলতে যদি আমরা হতাশ হয়ে যাই, সে হতাশ হলে হবে না। উই হ্যাভ টু স্ক্রিম out loud, we have to speak up, we have to be comfortable in making the patriarchy uncomfortable, we have to take the responsibility. দিন শেষে এটাই বলবো, women are not objects. আমরা যদি নিজেদেরকে অবজেক্ট হিসেবে আমরা যদি নিজেদেরকে নিয়ে কাজ না করতে পারি, আমরা যদি নিজেদেরকে দাঁড় না করাতে পারি, তাহলে কখনোই এই সমাজ পরিবর্তন হবে না। একটা কথা খুবই প্রচলিত আছে, আমি আমার ছাত্রছাত্রীদেরকে সবসময় বলি, একটা মেয়ে যখন নিজের জন্য দাঁড়ায়, এটা শুধু মেয়ের জন্য প্রযোজ্য না, এটা প্রত্যেকটা পুরুষের জন্য প্রযোজ্য। একটা মেয়ে এবং ছেলে যখন ইকুয়ালিটির জন্য দাঁড়ায়, জেন্ডার ইকুইটির জন্য দাঁড়ায়, তারা যে কোনো ডিসক্রিমিনেশন এগেইনস্টে দাঁড়ায়, তারা পুরো জাতির জন্য দাঁড়ায়। আজ থেকে কি আমরা নিজেদেরকে এই প্রশ্ন করতে পারি যে আমরা আসলে জেন্ডার ইকুয়ালিটির জন্য কাজ করছি কিনা, জেন্ডার ইকুইটির জন্য কাজ করছি কিনা? ঘন্টাখানেক আগেও কি আমি কাউকে অবজেক্টিফাই করেছি কিনা? আপনাদের কাছে এই প্রশ্ন থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি একদিন সবাই মিলে আমরা এই সমাজটাকে সুস্থভাবে পরিবর্তন করতে পারবো। ধন্যবাদ।